আহ, সবাইকে শুভেচ্ছা। নতুন এক আয়োজনের সূচনা হতে চলেছে আজ। কবি আলাওলের ভাষায় যদি বলি, অলাহত চক্র মধ্যে প্রেমের অঙ্কুর, রূপ রস ভাগ্যযোগে সৃজিল প্রচুর। অলাত চক্র নামটির জন্য আমরা কৃতজ্ঞ আহমদ সফার কাছেও। আগুনের চক্র বলি বা বাসনার ব্যঞ্জনা, আমরা এখানে শিল্প ও সাহিত্যের জানালা দিয়ে চোখ রাখতে চাই ভাষা, দর্শন, রাজনীতির উপর। আজ অলাত চক্রের প্রথম পর্ব। এই প্রবেশিকায় আমরা ঠিক করেছি উদযাপন করব দুনিয়ার অন্যতম দার্শনিক ও লেখক ফ্রান্স ফানোর জন্মের ৯৫ বছরকে। আমরা জানি ২০ জুলাই তার জন্মদিন। ১৯২৫ সালে তিনি জন্মগ্রহণ করেন ফ্রান্সের উপনিবেশ মার্তিনিক নামের ছোট এক দ্বীপে। মূল আলোচনায় প্রবেশের আগে আলোচকদের সাথে পরিচয় করিয়ে দিই। আজ আমাদের সাথে আছেন চিন্তাবিদ, লেখক ও শিক্ষক সলিমুল্লাহ খান, আছেন সংগঠক ও চিকিৎসক জহিরুল ইসলাম কোচি, আরো আছেন শিক্ষক ও ইতিহাসের নিবিষ্ট পাঠক ও গবেষক আজিজুল রাসেল, সঙ্গে আছেন ফ্রিল্যান্স সাংবাদিক, চলচ্চিত্র কর্মী ও গবেষক প্রিয়াঙ্কা চৌধুরী, আর সঞ্চালকের দায়িত্বে আছে আমি বিধান রিবুল। আলাপে প্রবেশের আগে একটু বলে নিতে চাই ফানু সম্পর্কে। মাত্র ৩৬ বছরের জীবনে ফানু যা করেছেন তা অবিস্মরণীয়। তিনি জন্মভূমি মার্তিনিকে ১৮ বছর কাটিয়ে ফ্রান্সে আসেন ১৯৪৩ সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। লড়াইয়ে নিজের বীরত্ব প্রমাণ করেন। যুদ্ধ শেষ হলে ৪৭ সালে মেডিসিন ও সাইকিয়াট্রি নিয়ে লেখাপড়া করেন। ৫ বছর পর তিনি ডাক্তারি পাশ করে ১৯৫৩ সালে চলে যান ফ্রান্সের আরেক উপনিবেশ আলজেরিয়ায় মনোচিকিৎসক হিসেবে। কিন্তু সেখানে গিয়ে তিনি জড়িয়ে পড়েন আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। যোগ দেন জাতীয় মুক্তিফ্রন্ট বা FLN-এ, সম্পাদনা করেন মুক্তিফ্রন্টের পত্রিকা এল মুজাহিদ। এসব কিছুর জেরে ফরাসি সরকার তাকে আলজেরিয়া থেকে বহিষ্কার করে। তিনি আশ্রয় নেন তিউনিসিয়ায়। আলজেরিয়ার অস্থায়ী বিপ্লবী সরকার ফানুকে নিয়োগ দেয় রাষ্ট্রদূত হিসেবে, কিন্তু দুরারোগ্য লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান ১৯৬১ সালের ৬ ডিসেম্বর। এর কয়েক মাস পরই আলজেরিয়া মুক্ত হয় ফরাসিদের হাত থেকে। জীবিতকালে ফানোর দুটি বই প্রকাশ হয়েছিল, একটি ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক এবং অন্যটি দ্য রেচিড অফ দ্য আর্থ। সম্প্রতি করোনা মহামারী কালে যুক্তরাষ্ট্রে এক সাদা পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ এক মানুষ মারা গেলে ব্ল্যাক লাইভস ম্যাটার্স আন্দোলন শুরু হয়। এই উপলক্ষে ফানু আবার জীবিত হয়ে ওঠেন নতুন করে। শ্বাসরোধ করে জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিধ্বনি যেন শোনা যায় ফানুর সেই কথাতে, যেখানে তিনি বলছেন, আমরা ঘুরে দাঁড়াই কারণ আমরা আর নিঃশ্বাস নিতে পারছি না। বর্তমান সময়ের বর্ণবাদ ও ফানুকে নতুন করে আবিষ্কারের কথা বলবেন প্রিয়াঙ্কা চৌধুরী। আমি প্রিয়াঙ্কা চৌধুরীকে বলার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে শুরুতেই আমাকে দিয়ে শুরু করার জন্য। ফ্রান্স ফানো আসলে আমার কাছে যাদের হাত ধরে আসে তারা সবাই মোটামুটি এখানে তার তো আছেনই। ওনাদের সামনে অনেক কিছু বলার মতো কিছু আসলে নেই। ওনারা আস্তে আস্তে সবকিছুই বলবেন যে ফ্রান্স ফানো সম্পর্কে, বা আপনি কিছু অলরেডি বলে দিয়েছেন। তো আমার আসলে যখন আমার কাছে ফ্রান্স ফানো আসে তখন আমি ভাবছিলাম যে আচ্ছা ফ্রান্স ফানোকে নিয়ে কেন পড়াশোনা করব, বা কেন তাকে আমার জীবনে আমি কিভাবে করে তার লেখা বা উপলব্ধির জায়গাটা আসলে কোথায় হবে। এবং আমার প্রথম বই ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, এবং ওই আলোচনার মধ্যে বারে বারে কিন্তু স্যার যেটা বলছিলেন বা বারে বারেই আসছিল যেটা, সেটা হচ্ছে যে ওনার লেখাটা তো অরিজিনাল লেখাটা ফ্রেঞ্চে, তো সেই ফ্রেঞ্চ বা সেই ফ্রেঞ্চ লেখাটার সাথে যখন ট্রান্সলেশনটা পড়ছি ওটার সাথে কিছু কিছু ডিফারেন্স আসলে পাওয়া যাচ্ছিল। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, তো ওখানে দেখছিলাম যে এই যে লস্ট ইন ট্রান্সলেশন যে বিষয়টা সেটা বারবার করে চলে আসছে, এবং খুব অবাক হয়ে আমি দেখছিলাম যে বেশ কিছু জায়গাতে যেখানে যেখানে ওনার প্রথম চ্যাপ্টারটা শুরু হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের শব্দ, যেখানে উনি যখন বলছে ওমনোয়া, সেখানে ট্রান্সলেশনে বারবার করে নিগ্রো শব্দটা চলে আসছে, এবং সেটার যে বিভিন্ন ভাবে সেটার মিনিং গুলো ওভার দ্য টাইম চেঞ্জ হয়েছে, সেটাও দেখছিলাম। তো
ওটা একটা সময় পড়াশোনার মধ্যে ছিলাম। এরপরে বেশ কিছুটা সময় পরে আপনি যেটা প্রথমেই বললেন যে জর্জ ফ্লয়েড এবং ব্ল্যাক লাইভস ম্যাটার এই এই মুভমেন্টটা আন্দোলনটা যখন শুরু মানে এটা যখন তুঙ্গে, যখন আবার তখন এই ফ্রান্স ফানোর নামটা বারে বারে ঘুরে আসছে। এবং মুশকিলটা হচ্ছে যে সবসময় এই ধরনের একটা র্যাডিক্যাল মুভমেন্টের মধ্যে ওনার নামটা বারে বারে উঠে আসে, এবং একটা সময় গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ওনাকে একটু মিসরিড করা হচ্ছে, যে যখনই আসছে যেটা যে ভায়োলেন্সের ব্যাপারে, বা যখনই আসছে সেটা অপ্রেসড লাইফ, সেখানে তখন ফানো চলে আসছেন। কিন্তু সেটা খুবই সারফেস লেভেল, মানে সারফেস লেভেল আন্ডারস্ট্যান্ডিং হিসেবে আমার কাছে মনে হয়েছে যে উনি ওনার রিডিংটা আসলে মনে হয় যে শুধুমাত্র যে উনি ভায়োলেন্সের কথা বলছেন বা সেই হিসেব করেই আসছিল আমার কাছে বারবার। কিন্তু তো তখন আমি দেখার চেষ্টা করছিলাম যে আচ্ছা অন্য বিশ্বে বা অন্য অন্য যারা অপ্রেসড সোসাইটি আছে তাদের মধ্যে আসলে ফ্রান্স ফানো কিভাবে ওনারা কিভাবে ফ্রান্স ফানো রিডিংটা নিয়েছেন ওনাদের কাজে বা ওনাদের লাইফে। তো সেখানে কিছু কিছু তথ্য যেটা আমার কাছে আমি পেয়েছি, যেগুলো যে ব্রাজিলিয়ান একজন থিওরিস্ট উনি পাওলো ফ্রেয়ার, উনি যেরকম বলছিলেন যে পেডাগজি অফ অপ্রেসডে, যে নেটিভ এলিটরা যে আসলে কিভাবে কি করে, যে ওরা ওরা কিন্তু ওই সেটেলার এলিটদেরকে রিপ্লেস করে সেই একই জিনিস, একই অপারেশনটা কিন্তু তাদের মাসের উপরে দিচ্ছে। এবং এটা নিউ ইয়র্ক টাইমসে এসেছিল যে কেন একটা বড় সময় ধরে একজন কৃষ্ণাঙ্গ যখন ওই দেশের মাথা, তখনও কেন এই ওদের এই লাইফগুলো তখনও কেন ম্যাটার করেনি, বা কেন এই এটা তখন এটা নিয়ে আলোচনা কেন হয়নি, বা একটা র্যাডিক্যাল চেঞ্জ কেন আসেনি। তো এখানে আমার কাছে মনে হয় যে এই চিন্তা ভাবনার জায়গাটা, যে আচ্ছা এটা এক্সপ্লেইন করার একটা মানে আমি যদি চেষ্টা করি তাহলে সেখানে হয়তো পারবো, কিন্তু সেটার জন্য ফানোকে আসলে পড়তে হবে। পাশাপাশি আমার কাছে আরেকটা খুব ইন্টারেস্টিং যেটা লেগেছে, যে মাউরি একজন স্কলার, ওনার নাম হচ্ছে লিন্ডা টুনিওয়াই স্মিথ। উনি যেটা বলছেন, উনি একজন ইন্ডিজিনাস স্টাডিজ নিয়ে উনি যখন করছেন, তখন উনি বলছেন যে আমাদের ইন্ডিজিনাস স্টাডিতে মেথোডোলজি যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু আমরা ওয়েস্টার্ন মেথোডোলজি, রিসার্চ মেথোডোলজি যদি ব্যবহার করি, তাহলে সেই একইভাবে যে ডিহিউম্যানাইজেশনের কথা ফানো বারবার করে বলেছেন, যে সেই সেই ভিশাস সাইকেলের মধ্যে কিন্তু আমরা আবার পড়ে যাব। তো সে কারণে যখন ইন্ডিজিনাস স্টাডিটা যখন হবে, তখন ঘুরে ফিরে কিন্তু আমাদেরকে আবার একটা নিজস্ব রিসার্চ মেথোডোলজি ব্যবহার করতে হবে। তো এই সব টুকরো টুকরো জায়গা থেকে আসলে আমার কাছে নেয়া যে ফানো কেন ফানো কেন ফানো আর কি আমার কাছে, যে নিজের সময়টাকে উনি উনি এত কম বয়সে, যেখানে 27 বছর বয়সে উনি যে উনার থিসিসটা লিখছেন এবং যেটাকে রিফিউজ করা হচ্ছে, এটা শুধুমাত্র এই কারণেই যে উনি আসলে উনার সময়টাকে বোঝার চেষ্টা করছিলেন, সেটা কিভাবে এবং তাকে সাবজেক্ট হিসেবে রেখে সে কিভাবে অবজেক্টিফাইড হচ্ছেন, এই এই ধারণাগুলো নিয়ে উনি যখন নাড়াচাড়া করছেন, এবং এটা যখন আমি পড়ছি তখন আমার কাছে শুধু ওটা বই হিসেবে আসছে না, এটা অলমোস্ট ডায়ালগের মতন হচ্ছে, মনে হচ্ছে যে ফানো আসলে আমার সাথে কথা বলছেন। তো কিন্তু পুরোটাকে আসলে পড়তে হবে, কারণ উনি যখন প্রথমেই, আমি এটাও ভাবছিলাম যে আজকের দিনে যদি ফানো আমাদের সাথে থাকতেন, তাহলে উনি নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করতেন, এবং ওনার স্ট্যাটাস হয়তো উনি এটাই বলতেন যে alors calmement je réponds qu'il y a trop d'imbéciles sur la terre। তো এটা হয়তো উনি এতটুকুই বলতেন যে চারিদিকে অনেক স্টুপিড, এবং বা তো এবং এটা অনেক লাইক পেত আমার ধারণা। তো সেইভাবেই আর কি। তো আমার কাছে আসলে আমি কথা, মানে যেহেতু আমাকে দিয়ে শুরু করছেন, আমি শোনার জন্য বসে আছি, বাকিদেরটা শুনি। ধন্যবাদ প্রিয়াঙ্কা, আপনি আসলে এটার সূচনাটা করে দিয়েছেন, সেজন্য
ফ্রান্স ফানো সাদা আর কালোর মিলনের কথা আসলে বলেননি। মানে এটা অনেকে বলার চেষ্টা করেছেন পরবর্তী সময়ে, বলেছেন তাদের উভয়ের মনোজগতের কথা। আহ আরো বলেছেন ঔপনিবেশিক মনের বন্দি দশার কথা। অনেকেই মনে করেন ফানো ভায়োলেন্সের বার্তা প্রচার করেছেন, কিন্তু তিনি উপনিবেশবাদের বিপরীতে আহ, উপনিবেশবাদ বিরোধী সংগ্রামে ভায়োলেন্সের ভূমিকার কথা বলেছেন। আসলে বল প্রয়োগ ছাড়া কি এই ঔপনিবেশিক শক্তির নাশ সম্ভব, যদি এই প্রশ্নটি আমরা করি, বা আহ, যদি আরেকভাবে আরো যদি একটু এগিয়ে যাই, সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দেওয়া কি আসলে সম্ভব? কিংবা উল্টো করে বললে, জাতীয় সংস্কৃতির গড়ে তোলার প্রেক্ষাপট রচনা কি আদৌ সম্ভব? জাতীয় মুক্তি, জাতীয় সংগ্রাম ও জাতীয় সংস্কৃতি নিয়ে ফানোর ভাবনার কথা আমরা জানবো আজিজুল রাসেলের কাছ থেকে। আজিজুল রাসেল। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ বিধান দেবরু, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ চমৎকার আমি আলোচনা শুনলাম। এর আগে আমাদের সেন্টার ফর অ্যাডভান্স থিওরির একজন প্রিয়াঙ্কা চৌধুরী কথা বললেন ফানো নিয়ে। তো যেটা আমাকে যেটা বিধান দেবরু বলেছেন এবং আমি যেটা নিয়ে বলতে চাই, আসলে প্রথমত আমার আলোচনাটা আমি তিনটা ভাগে ভাগ করতে চাই। প্রথমত আসলে ফানোর কথা বলছি। ফানো যে সময়ের চিন্তক, সেই সময় ফানো পাঠটা আসলে আমাদের কেন এই সময় ফানো পাঠ করছি বা করব, কি প্রাসঙ্গিকতায় রয়েছে। যেমন হচ্ছে আমি কয়েকটা ফানো নিয়ে যারা লিখেছেন তাদের কিছু লেখাও এই আলোচনার মধ্যে আনবো, যে ফানো এই সময় আমাদের মানে পড়াটা কি দরকার নাকি অদরকারি। আরেকটা ব্যাপার যেটা বিধান এবারে বলেছেন, যে ফানো আসলে যদি বলি দরকার, কেন দরকার, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ যেটা বাংলাদেশ বা অন্যান্য, সে ফানো কতটা আমাদের জন্য দরকারি, এবং তৃতীয় বিশ্বের যে মুক্তি বা উপনিবেশন যেটা বলি, সেটা কতটা হয়েছে বা হয়নি, সেক্ষেত্রে ফানো কিভাবে আমাদের জন্য দরকারি। ফানো জাতীয় সংস্কৃতি নিয়েও কথা বলেছেন যে একটা দেশের জাতীয় যে মুক্তি, সেজন্য জাতীয় সংস্কৃতিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কলোনাইজেশন, যার বিরুদ্ধে ফানো লিখেছেন, সেই কলোনাইজেশন বা উপনিবেশায়ন, সেটা হচ্ছে একটা দেশের শুধুমাত্র ফিজিক্যালি টর্চার করেই তারা শান্ত থাকে না বা তারা বসে থাকে না। তারা কালচার বা সংস্কৃতি, সেখানে তারা আঘাত আনতে চায়, সেটা তারা ধ্বংস করতে চায়, কারণ তারা একটা হেজিমনি প্রতিষ্ঠা করতে চায়। তো মূলত এই তিনটি ধাপে আমি দেখব। প্রথমত বলবো যে ফানো পাঠ কতটা জরুরি, কারণ অনেকে বলে থাকেন, আমরা দেখেছি, আপনি যদি বিভিন্ন লেখাজোকায় দেখেন, ফানোর লেখা যখন বের হয়েছে, বিশেষ করে আমেরিকায় ফানো বিরোধী একটা গোষ্ঠী ছিল, এখনো কেউ কেউ মানে আছেন যারা ফানোর তীব্র সমালোচনা করেন। ফানোর যখন বই বেরিয়েছে তার কিছুদিন পরেই আমরা দেখব যে আমেরিকার নিউ ইয়র্ক টাইমসে, মর্নিং হেরাল্ড, এই সমস্ত পত্রিকায় ফানোর বইয়ের উপরে ফানোকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে, অনেকটা ব্ল্যাক, যেটা নেগ্রিচুডের সাথে যুক্ত করে, কালোদের সাথে যুক্ত করে, যে এটা কালোদের মধ্যে এক ধরনের সহিংসতা তৈরি করবে, সেরকম অনেক লেখা ছাপা হয়েছে। সেখানে ম্যালকম এক্স এর সাথে তাকে করে, যে ম্যালকম এক্স যেরকম বক্তৃতা দিতেন, ম্যালকম এক্স কে চমৎকার চিন্তক, আমি তাকে তার মানে তাকে এনেছি সেটা খারাপ হিসেবে না, এবং ফানো এবং ম্যালকম এক্স থেকে শুরু করে যে এই ধারার যে চিন্তক, তাদেরকে একটা মানে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা সবসময় আমেরিকায় ছিল, এবং এখনো আমরা দেখেছি রয়ে গেছে। অন ভায়োলেন্স নামক একটা বইতে আমরা দেখেছি, যেটা হচ্ছে ভায়োলেন্স নিয়ে যে একটা বই লিখেছেন হানা আরেন্ট, সেখানে ফানোকে তিনি ভায়োলেন্সের সাথে যুক্ত করেছেন, যে ফানো ভায়োলেন্স উস্কে দেওয়ার জন্য অনেকটা ফানোকে ভায়োলেন্সের গুরু হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। তো ফানো এই সময়ে কতটা দরকারি বা অদরকারি,
তা বলতে গেলে আমি আরেকটা প্রবন্ধের কথা উল্লেখ করতে চাই। কিছুদিন আগে এই বইটা আমি পেয়েছি হাতে। দীপেশ চক্রবর্তী একটা বই লিখেছেন, অধ্যাপক দীপেশ চক্রবর্তী, যিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এই সময়ের একজন স্বনামধন্য অধ্যাপক এবং লেখক, যিনি হিস্টোরিয়ান। দ্য ক্রাইসিস অফ সিভিলাইজেশন এক্সপ্লোরিং গ্লোবাল অ্যান্ড প্ল্যানেটারি হিস্ট্রিজ, সেই বইতে ফানোকে নিয়ে একটা প্রবন্ধ দীপেশ চক্রবর্তী লিখেছেন। তার টাইটেলটা যদি আপনাদের বলি, যে রিডিং ফানো, হোয়াট ইউজ ইজ ইউটোপিয়ান থট। যে এই ধরনের যে থট, যেটা মানে এই যে ইউটোপিয়ান ফানোর যে চিন্তা, কোট আনকোট, যেটা সেটা আসলে এই সময়ে কি ইউজ রয়েছেন। সেক্ষেত্রে আমি পুরো প্রবন্ধটা পড়েছি। পড়লে দেখি যে একটা জায়গায় তিনি মোটামুটি ফানোকে বলেছেন যে না, এখনো এই ধরনের চিন্তা আমাদের উজ্জীবিত করে, আমরা ই করতে পারি, এটা অনেকটা দরকার। কিন্তু এই চিন্তাটাকে অনেকটা মানে তার যে ইউনিভার্সালিজম, ফানোর যে ইউনিভার্সালিজম, সেটাকে তিনি অনেকটা ইউটোপিয়ান চিন্তা হিসেবে হাজির করতে চেয়েছেন, আমি এটা দেখেছি। এবং কিছু কিছু মানে অনেক দু একটা জায়গায় আমরা দেখেছি ফানোকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যে তিনি এমএসএ জায়ের একজন ঘনিষ্ঠ ছাত্র, শিক্ষার্থী। এখানেও যেটা দীপেশ চক্রবর্তী দেখলাম দিয়েছেন। আসলে আমি যতদূর আরো গবেষণা করে দেখেছি, ফানো আসলে মানে সরাসরি সরাসরি এমএসএ জায়ের ছাত্র না। এটা আমি প্রথম প্রফেসর সলিমুল্লাহ খানের কাছে জেনেছিলাম, পরে আমি গবেষণা করতে যে দেখেছি না, স্যার সলিমুল্লাহ খান স্যার ঠিকই বলেছেন যে না, এটাই। তো এরকম একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, এটা সামান্য একটা ব্যাপার, এটা কিছু না। কিন্তু যেখানে ফানোর সাথে এমএসএ জায়ের একটা দ্বন্দ্ব দেখানো হচ্ছে, এমএসএ জায়ের বা লিওপোল্ড সেঙ্গর সেদর, সেখানে দেখেছি এই লেখায় যে ফানো এবং এমএসএ জায়ের, লিওপোল্ড সেঙ্গর সেদর এর সাথে একটা দ্বন্দ্ব, যেটা ফানো আসলে তাদের যে নেগ্রিচুড মুভমেন্ট সেটা অতটা সমর্থন করেননি। কারণ নেগ্রিচুড মুভমেন্টটাকে ফানো মনে করেছেন যেভাবে হচ্ছে বা করছেন তারা, এটা অতটা আসলে তার কাছে সমর্থন করার মতো মনে হয়নি। মনে হচ্ছে যে এর কিছু প্যারোকিয়াল দিকও রয়েছে। কারণ নেগ্রিচুড যে মুভমেন্ট আমরা দেখব, সেখানে কালোদের, সারা বিশ্বের কালোদের যে এক হওয়ার কথা বলা হচ্ছে, এবং যে কালোদের যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি যে পুরনো সংস্কৃতি একটা প্রশ্ন রয়েছে, যে সেই প্রসঙ্গে আমি সংস্কৃতির কথা একটু পরে আসব। যে সংস্কৃতিটা আসলে যে নেগ্রিচুড মুভমেন্ট করেছেন এমএসএ জায়ের এবং লিওপোল্ড সেঙ্গর সেদর, সেই আসলে সংস্কৃতিটা কালোদের যে সংস্কৃতি নেগ্রিচুড মুভমেন্টে নেওয়া হবে, সেটা ফানো ওই যে সংস্কৃতি যেটা লড়াই সংগ্রামের মধ্যে তৈরি হবে, সেই সংস্কৃতিকেই আসলে সমর্থন করেন। তিনি সমর্থন করেন ওরকম কোনো সংস্কৃতিটা না, যেটা হচ্ছে যে একজন স্লেভ যখন হচ্ছে এনস্লেভড হচ্ছে একজন কালো মানুষ, সেই সংস্কৃতি ফানো বলছেন না যে নিতে হবে, সে বা হচ্ছে একেবারে এনশিয়েন্ট পিরিয়ডে দিয়ে যেই সংস্কৃতি কালোদের বা অন্য মানুষদের, কলোনাইজড পিপলদের, সেই সংস্কৃতিটা যে ধারণ করতে হবে সেটা না। ফানো বলছেন যে সংস্কৃতি একটা যে জাতীয় সংস্কৃতি, যে সংস্কৃতি তৈরি হবে, ন্যাশনাল কালচার, লড়াকু মানুষের সংগ্রামের মধ্যে দিয়ে সেই সংস্কৃতি আসলে তৈরি হবে। তো যেটা বলছিলাম যে ফানো পাঠের যে গুরুত্বটার যে কতটা গুরুত্বপূর্ণ বা অগুরুত্বপূর্ণ, সেখানে কিছু কিছু অনেক লেখকরা একটা মানে কন্ডেসেন্ডিং একটা অ্যাটিটিউড আমরা দেখতে পাই, যে ফানো অনেকটা সমবেদনা দেওয়ার মতো এইসব লেখায় আমরা দেখতে পাই। কিন্তু ফানো যে আসলে তার রচনা, যে লেখা লিখেছেন, সেটা যে কতটা জরুরি, সেটা আমরা যদি তার রিচেড অফ দ্য আর্থ বা ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কে দেখি, সেটা আমরা দেখবো। ফানো আসলে একাধারে আমি বলবো যে পার্টিকুলারকেও জোর দিয়েছেন, আবার ইউনিভার্সালিজমকে জোর দিয়েছেন। পার্টিকুলার এবং ইউনিভার্সালিজম মিলেই আসলে ফানোর চিন্তা জড়িত। ফানোকে আমরা যদি একটা একটা কন্টিনেন্টের মধ্যে, একটা শুধুমাত্র আফ্রিকার মধ্যে আবদ্ধ রাখতে চাই, আমাদের মনে হয় সেটা ভুল হবে। ফানোর চিন্তাটা আসলে অনেকটা ইউনিভার্সালিস্ট চিন্তার মতো, ইউনিভার্সালিজমকে তিনি সমর্থন করেছেন। কিন্তু
ইউনিভার্সালিজমকে সমর্থন করেছেন পার্টিকুলারকে বিসর্জন দিয়ে না। আসলে আমাদের পার্টিকুলার হয়েই ইউনিভার্সাল হতে হবে। আমাদের কলোনিয়ালিজমকে মোকাবেলা করতে হবে, উপনিবেশকে মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা করে লড়াই করেই আমাদের একটা ইউনিভার্সাল যে হিউম্যানিজম সেটা তৈরি করতে হবে। অনেকে ফানুকে যারা ভায়োলেন্সের গুরু বলে থাকে তারা হয়তো তার লেখাগুলো পড়লে দেখবেন যে তিনি কিভাবে হচ্ছে ইউনিভার্সালিজমকে আসলে সমর্থন করেছেন। সেখানে তিনি বিশ্ব মানবতার কথা বলেছেন, যে মানুষের যে এরকম বলেননি যে কালোদের সাথে রেসিজম করা হয়েছে এই জন্য কালোরাও রেসিজম করবে। সেই জায়গা থেকেই কিন্তু তিনি রেগ্রেসিভ মুভমেন্টের একটা বিরোধিতাও করেছিলেন, যে এরকম যে বিশ্ব জুড়ে যেখানে যেখানে কালো আছে সেরকম না। তিনি বলেছিলেন বিশ্বের যেখানেই নিবৃত মানুষ সেখানেই তারাই যুক্ত হোক, এমনকি কালো সাদা এখানে আসলে ভেদাভেদ থাকবে না। আমি যদি কিছু ফানো থেকে একটা লাইন কোট করতে পারি, তাহলে ফানো যেরকম বলেছিলেন, let us create the whole man whom Europe has been incapable of bringing to triumphant birth. No, there is no question of return to nature. It is simply a concrete question of not dragging man towards mutilation. No, we do not want to watch up with anyone. What we want to do is to go forward all the time, night and day, in the company of man, in the company of all men. It is a question of the third world starting a new history of man, a history which will have regard to the sometimes prodigious thesis which Europe has put forward. এই জন্য ফানো বলেছেন যখন যে let us not make another Europe, যে ইউরোপের মতো আরেকটা মানে এরকম যে রেসিস্ট যে একটা দেশ তৈরি করলে আমাদের হবে না। আমাদেরকে রেসিজম থেকে বেরোতে হবে। গ্লোবাল হিউম্যানিজম যেটা ইউনিভার্সাল হিউম্যানিজম সেটা প্রত্যাশা করেছে আসলে ফানো। তো ফানোর কিন্তু সেটা করতে যেয়ে ফানো কিন্তু পার্টিকুলারকে ঠেলে দেননি, সেখানে কালচারের কথা বলেছেন। ফানো আমাদের বলেছেন কিভাবে জাতীয় সংস্কৃতি একটা কলোনাইজেশনের মধ্যে, যে বলেছেন যে জাতীয় সংস্কৃতি একটা একটা ট্রায়ালের মধ্যে থাকে কলোনাইজেশনের সময়, যে জাতীয় সংস্কৃতি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো তাকে জাতীয় সংস্কৃতি কলোনাইজড সংস্কৃতি রাখা হয়। সব দিক থেকেই ফানো দেখিয়েছেন যে কিভাবে কলোনাইজেশনের সময় জাতীয় সংস্কৃতিকে একটা ইনফেরিয়ার হিসেবে দেখানোর চেষ্টা করে। তাই প্রথম আঘাতটা থাকে জাতীয় সংস্কৃতির। কিন্তু সেখানে দেখা যায় আহমদ সাবার কথা এখানেই আমি বলবো, আহমদ সাবার যেমন একটা প্রবন্ধ লিখেছিলেন 1971 সালে, যে এখানকার মানুষ ঢালাই হয়েছে, কিছু কিছু মানুষ, সব না, এই ঢালাই হওয়া মানুষরাই ঢালাই হয়েছে উচ্চ বর্গের মানুষরা। সেরকমই এই যে যারা কালচারালি নিজের কালচারকে ঠেলে দিয়ে হচ্ছে নিজের কালচারকে পেছনে ফেলে দিয়ে কলোনাইজারদের কালচার গ্রহণ করেছে, সেখানে সেটা হচ্ছে অল্প সংখ্যক যারা কলোনাইজারদের সাথে যোগাযোগ ছিল। কিন্তু আমি যদি দেখি বেশিরভাগ পিপল কিন্তু এই তাদের এই কালচারের দিক থেকে এই কলোনাইজারদের কালচারের সাথে ইন্টারঅ্যাক্ট হয়নি। তো জাতীয় সংস্কৃতি আমি বলেছি যে আমাদের কিন্তু জাতীয় সংস্কৃতি তৈরি করতে হবে। এই জন্য যে এখন মানে একটা যে কালচার কলোনাইজরা যে কালচার কলোনাইজারদের সময় অনুসরণ করে সে কালচারও না, আবার হচ্ছে একেবারে তাদের প্রাইমোর্ডিয়াল বা আর্কাইক কালচারও, সেই কালচার হবে এমন একটা কালচার, এমন একটা সংস্কৃতি যেটা লড়াই সংগ্রাম মধ্যে দিয়ে তৈরি হবে, এবং সেটা এরকম, এবং সেই লড়াই এরকম মানুষরা নেতৃত্ব দেবেন যে মানুষরা এখান থেকে উঠে আসা মানুষ, লড়াই সংগ্রাম থেকে উঠে আসা মানুষ, এবং যাদের সংস্কৃতির সাথে আসলে এই সাধারণ মানুষের সংস্কৃতির একটা ঐক্যবদ্ধতা থাকবে। কিন্তু আমরা যদি এখন জাতীয় সংস্কৃতি দেখি, আমরা যদি এখনকার পরিবেশ দেখি, কেন ফানো জরুরি? কারণ যে ঔপনিবেশিক অবস্থা বিরাজ করেছিল, সেরকম একটা ঔপনিবেশিক অবস্থার মতোই আমি দেখবো যে তৃতীয় বিশ্বের দেশগুলোর একটা অবস্থা হয়েছে, এবং ফানো এটা ভবিষ্যৎবাণীও করেছিলেন যে এরকম একটা কিছু হতে পারে।
তো আমরা যদি এখানে দেখি যে কেন ফানো জরুরি এখন এই সময়ে, কারণ এই সময়ে আমরা যে জাতীয় সংস্কৃতির উনি যে একটা পিটফলস রয়েছে, জাতীয় সংগ্রামের যে একটা পিটফলস রয়েছে, যেটাকে অনেকে চোরাফাত বলে অনুবাদ করেছেন, যে স্বাধীনতা উত্তর ডিকলোনাইজেশনের পরও একটা সেই কলোনিয়াল সিচুয়েশনেই রয়ে গেছে সব জায়গায়। এই জায়গা থেকে আমরা কিভাবে বেরোবো সেটা কিন্তু আমার মনে হয় যে ফানো পাঠ সেখানে জরুরি, যে মনের একটা ডিকলোনাইজেশন যেটা দরকার, সংস্কৃতির যে একটা ডিকলোনাইজেশন হচ্ছে, কিন্তু যে ডিকলোনাইজেশন বলতে আমরা বুঝি, ফানো যেটা বুঝিয়েছেন সেরকম আসলে আমাদের বিষয়ায়ন বা ডিকলোনাইজেশন হয়নি। সেজন্য আমি মনে করি এই সময় ফানো পাঠটা মানে শুধুমাত্র 1960-এর দশকেই না, এখনো আমাদের জন্য ফানো পাঠটা খুবই জরুরি, কারণ এই অবস্থা তো খুব একটা পরিবর্তন ঘটেনি। তো ধন্যবাদ আমাকে বিধান ভাই, তাড়াতাড়ি 12 মিনিটের মধ্যে শেষ করতে বলেছে। আমার মনে হয় আমি ঠিক সময় বা 1 মিনিট বেশি লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ আজিজুল রাসেল। আসলে যেমনটা আপনি বলছিলেন যে আমরা সত্যি মনে করি, এবং শুরুর দিকে আপনি বলছিলেন যে ফানোকে এক ধরনের ভুল বোঝার বা ভুলভাবে অনুবাদ করার ব্যাপার ঘটেছে, এবং তাকে অনেকটা ভায়োলেন্সের প্রচারক হিসেবেও ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। কিন্তু আমি মনে করি যত দিন যাবে আস্তে আস্তে ফানোকে নিয়ে মানুষের পঠন পাঠন বাড়বে এবং সেই ভুল দূর হবে। তো তিনি তো শুধুমাত্র বিশ্বযুদ্ধের সৈনিক বা শুধুমাত্র বিপ্লবের পরম বন্ধু অথবা শুধুমাত্র দার্শনিকতায় ঋদ্ধ চিন্তাবিদ ছিলেন না, মনোচিকিৎসক হিসেবে তিনি ছিলেন অনুসন্ধিৎসু। ঔপনিবেশিক অবস্থায় মানুষের মনের স্বাস্থ্য কেমন হতে পারে সেগুলো নিয়েও তিনি ভেবেছেন, লেখালেখি করেছেন। সমাজে যারা পাগল বলে গণ্য, সামাজিকভাবে তাদের দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে ইউরোপ ও উত্তর আফ্রিকায়। আরেকটু বাড়িয়ে বললে এই এশিয়াতেও সাধারণত পাগলকে সমাজচ্যুত করে না, পাগলা কারোদেও পাঠিয়ে দেয় না। এই বিষয়গুলো ফানো মনোযোগের সাথে লক্ষ্য করেছেন, এবং সবটাই ওই 36 বছর বয়সী। আজ আমরা তার 95তম জন্মদিনের প্রাক্কালে এই আলোচনা করছি। জহিরুল ইসলাম কোচি, আপনি নিজে একজন চিকিৎসক এবং মনোবিজ্ঞান ও মনোবিশ্লেষণ নিয়েও আপনি দীর্ঘদিন পঠন পাঠনের ভেতর আছেন। আপনার কাছে জানতে চাইবো ঔপনিবেশিক বাস্তবতায় ফানোর চিকিৎসা চিন্তা বা ভাবনা নিয়ে। জহিরুল ইসলাম কোচি। ধন্যবাদ বিধান, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার মনে হয় আজকে সবাই অপেক্ষা করে আছে, বিশেষ করে কম্পিউটারের সামনে যারা বসে আছে সলিমুল্লাহ খান স্যারের বক্তৃতা শোনার জন্য। আমরা মূল বক্তা আসার আগে যারা মাইক গরম করার জন্য কিছু বক্তা রাখা হয়, তো সেই পটভূমিটা তৈরি করার কাজটা আমরা করছি। তো আমি বিশেষ করে বিধানকে ধন্যবাদ দিব। আমাদের অনেকগুলো সভা আছে, এশীয় শিল্প সংস্কৃতি সভা, আহমেদ সফা রাষ্ট্রসভা, এটা বোধহয় বিধানসভা আমরা বলতে পারি আর কি। তো এই বিধানসভার যে উপস্থিত বিধায়ক সবাইকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মূলত আমার কৌতূহল এবং আগ্রহের জায়গা থেকে বিশেষ করে বিধান কিছুটা ইঙ্গিত করেছে, আমি একটা ছোট্ট এলাকা নিয়ে কিছু বলার চেষ্টা করব। সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, বিশ্ব স্বাস্থ্য। এবং ফানো যেহেতু তার জীবনব্যাপী সত্যের সাধনা করেছেন এবং সেই সত্যকে আবিষ্কার করেছেন তার যাপিত জীবনের মধ্যে দিয়ে, এবং তার জীবনযাপনের একটা গুরুত্বপূর্ণ পর্ব ছিল মেডিকেল স্কুলে পড়া এবং তারপরে ইন্টার্নশিপ করা, এবং তার শিক্ষানবিশি শেষ হওয়ার পর তাকে আলজেরিয়াতে পাঠানো হয়। তো আমি মূলত মোটামুটিভাবে বলা যায় 1946 সাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত এই আমরা মূলত দুটো ভাগে আমি ভাগ করব। একটা হচ্ছে তার শিক্ষা এবং শিক্ষানবিশি পর্ব, আরেকটা হচ্ছে তার কর্মজীবন। তো আমি গল্পের মতো করে আড্ডা দিতেই কথাগুলো বলবো যে 1946 সালে ফানো যখন উনি আরও আগেই ফ্রান্সে এসেছেন, তো 46 সালে প্রথম ফানো লেখাপড়া করবেন, কোথায় ভর্তি হবেন, এটা প্রথমে কিন্তু ফানো ভর্তি হয়েছিলেন ডেন্টাল স্কুলে, এটা বোধহয় অনেকে জানে না। এবং সেখানে মাত্র 3 সপ্তাহ উনি পড়ালেখা করেছিলেন, এবং 3 সপ্তাহ পড়ালেখা করে
তার ভাইকে চিঠিতে জানিয়েছিলেন যে এক ক্লাসে এত স্টুপিড একসাথে আমি কখনো দেখিনি, এবং সে কোনো কিছু না বলেই কিন্তু মোটামুটিভাবে সেখান থেকে লেখাপড়া শেষ পর্ব সমাপ্তি টেনে চলে গেলেন লিওতে। প্যারিসের যেটা ইকোল দো মেদসা, ওখানে উনি পড়েননি, উনি লিওতে পড়ালেখা করেছেন। লিও ফ্রান্স থেকে, প্যারিস থেকে দূরে, মানে যে অর্থে ইকোল দো মেদসা খুবই প্রেস্টিজিয়াস মেডিকেল স্কুল, যেরকম ঢাকা মেডিকেল কলেজ, লিও একটু দূরে, সেখানেও অনেক নামজাদা চিকিৎসকরা ছিলেন। তো সেখানে উনি তার পড়ালেখা শুরু করেন। বাট ছাত্র অবস্থাতেও যেটা দেখা যায় যে আমাদের যেরকম নাটকে, আমাদের যেরকম সাহিত্যে আগ্রহ থাকে, ফানো খুবই আগ্রহী ছিলেন। যেমন তার পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন, পাশাপাশি দেখা যাচ্ছে যে উনি স্পিরিট বলে পত্রিকা যেটা ছিলেন, যেটা ক্যাথলিক লেফটদের পত্রিকা, জাপল সাত্রের লোতন মডার্ন যেটা, সেই পত্রিকা, ওগুলো পড়তেন, এবং থিয়েটারের নিয়মিত ভক্ত ছিলেন। এবং ছাত্র জীবনে উনি নাটকও কিন্তু লিখেছিলেন, এটা হয়তো অনেকে জানা নেই, পরে সেটা উদ্ধার হয়েছে। এবং তার ফিলোসফিতে আগ্রহ ছিল, এবং মরিস মরলেপন্থীর আপনার লেকচারে সে নিয়মিত ছাত্রও ছিল। এবং এই ছাত্র অবস্থাতেই পড়তে পড়তে কিন্তু তার এক সময় যেটা মনে হলো, যেটা আমাদেরও অনেকের যারা মেডিকেল ছাত্র তাদেরকে মনে হয়েছে, যে আমরা যদি যে বিষয়গুলো পড়ছি, এই এগুলো কিভাবে, আমি যদি জেনারেল মেডিসিন পড়ি বা মেডিসিনের অন্য কোনো শাখায় পড়ালেখা করি, তাহলে বোধহয় আমি এগুলোকে একসাথে আমি চর্চা করতে পারবো না। সেই জায়গা থেকেই তখন কিন্তু উনি সাইকিয়াট্রিতে আগ্রহ পেলেন। এর মাঝখানে সাইকিয়াট্রি নিয়ে ফ্রান্সেও কিন্তু তখন খুব, যেটাকে বলে যে আমাদের এখানে বাংলাদেশে এখন যাবে, যে সাইকিয়াট্রি খুব একটা কি বলে, যে মেডিসিন বা এখানে সার্জারি অথবা ইভেন নিউরো মেডিসিন বা এগুলোর যে বিশেষায়িত শাখা যেগুলো আছে, যে ধরনের অর্থমর্যাদা বহন করে, সেগুলো কিন্তু তখনও সাইকিয়াট্রি ওইভাবে করে গঠিত হয়নি। এবং ফ্রান্সে তখন জাকলাকা মোটামুটিভাবে তার লেখা প্রকাশিত হয়েছে, এবং জাকলাকা প্যারিসে, এবং আরও অন্যান্য সাইকিয়াট্রিস্ট যারা নাম করা, পরবর্তীতে আমি আলোচনায় আসব, হেনরি ইউআই অথবা ফ্রাসোয়া তোস্কেল, তারা তখন মোটামুটিভাবে করছেন, এগুলো নিয়ে লেখালেখি করছেন, এবং জার্নাল প্রকাশিত হচ্ছে, সেগুলো চর্চার মধ্যে কিন্তু ফানো আছেন। এবং সেই জায়গা থেকে উনি তারপরে পাশ করার পরে উনি এক হাসপাতালে ইন্টার্নশিপ, বেসিক যেটা বলে যে কোর্স করলেন, এবং তারপরে আবার ক্লিনিক্যাল কোর্স যেটা, সেটা লিওতেই করলেন। কিন্তু এর মাঝখানে তার যেটা থিসিস, তাদেরকে একটা যেটা এমডি ডিগ্রি, যেটা ডক্টর অফ মেডিসিন, এই ডিগ্রি সম্পাদনের জন্যই কিন্তু তাদেরকে একটা থিসিস জমা দিতে হয়। যে এটা এমন না যে তাকে মৌলিক রিসার্চ করতে হবে, তাকে তার রিসার্চ করার সক্ষমতা আছে এটা প্রমাণ করার জন্য একটা থিসিস দেওয়া লাগে। এবং তার মোটা দাগে দুটো অংশ, একটা লিটারেচার রিভিউ এবং আরেকটা থাকে যে তার কিছু এম্পিরিক্যাল রিসার্চ পার্টটা থাকে। তো যাই হোক, তিনি যার অধীনে মোটামুটিভাবে সাইকিয়াট্রি ট্রেনিংটা করেছিলেন, তখন ফ্রান্সে মূলত, অর্থাৎ এই যে মানসিক রোগ যেগুলো হচ্ছে, সেগুলোকে মূলত মনে করা হতো, অনেকগুলো স্কুল অফ থট ছিল, চিন্তার ঘর ছিল। কেউ মনে করতো যে না, এটা আসলে এটা নিউরনের সমস্যা, এটা তার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যা, অর্থাৎ এই ঘরটাকে বলা হতো অর্গানোজেনেসিস, অর্থাৎ অর্গানের লেশনের কারণেই এই প্রবলেমটা হচ্ছে। আবার আরেক ঘরানার চিন্তাবিদ লাকাজ সাইকোজেনেসিস বলা হতো, যারা মনে করতেন যে এটা এই আনকনশাস বা কনশাস মনের যে মধ্যে যে তার প্রভাব পড়েছে, পরিবর্তন হয়েছে, তার ফলেই রোগের লক্ষণগুলো শারীরিকভাবে প্রকাশ পাচ্ছে। এছাড়াও আরও অন্যান্য যারা ছিলেন, তাদের মধ্যে সোশিওজেনেসিসও বলে একটা ঘর ছিল। তো এগুলো ফানো মোটামুটিভাবে সবগুলো ঘরের চিন্তার ঘরের সাথেই পরিচিত ছিলেন। তো তার প্রথম যেটা এমডি থিসিস, এটা আমরা অনেকেই জানি যে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, এটা যখন উনি সাবমিট করেন, তখন তার সুপারভাইজার যে ছিলেন,
তিনি একেবারেই ছিলেন অর্গানোজেনেসিসের লোক, একেবারে সোমাটিক স্কুলের লোক। ফলে উনি প্রথমেই এটাকে রিজেক্ট করলেন। কিন্তু যে এটা সলিমুল্লাহ স্যারের ক্ষেত্রেও হয়েছিল, তার তার যে মানি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, তার যে ইকোনমিক্সে পিএইচডি থিসিস, অর্থাৎ তার শিক্ষকরাই সেটা বোঝার জন্য প্রস্তুত ছিলেন না বলে আহ, এটাকে দীর্ঘ হয়েছে আর কি স্যারের গবেষণা। তো ফ্রান্স ফানোর তখন একটা কম্প্রোমাইজ করলেন। তো সেই কম্প্রোমাইজ হচ্ছে যে উনি তখন কুইকলি ফ্রেডেরিক অ্যাটাক্সিয়া বলে, বা ফ্রেডেরিক ডিজিজ যেটা, এই রোগের নিয়ে উনি একটা থিসিস লিখলেন। সেখানে উনি কিছুটা সাইকোসোমাটিক, কিছুটা সাইকিয়াট্রিক বা সাইকোসোমাটিক প্লাস তার মনে হলো যে কিছু কিছু জিনিস আছে যেগুলো সামাজিক দ্বন্দ্বের প্রতিফলন মনের মধ্যে পড়ে, সেটাকে উনি যুক্ত করলেন। তো ফলে উনি এই দুটো স্কুলকেই যুক্ত করলেন এই সোশিওজেনেসিস দিয়ে। ফলে তারটা একই সাথে সাথে মোটামুটিভাবে এই স্কুলের মধ্যেই ছিলেন, যেটা রিচার্ড আমরা হেনরি ইউআই যিনি উনি যেটা বলতেন যে সাইকোডিনামিক স্কুল, এই সাইকোডিনামিক স্কুলেরই মূলত ফানো যখন আলজেরিয়াতে যান, উনি এই চিন্তার একটা অংশ নিয়ে কিন্তু ওখানে যান। যদিও তার থিসিসে কিন্তু উনি লাকাকে ইভেন অনেক জায়গায় তার পক্ষপাত যে ছিল লাকার প্রতি, সেটা তার থিসিসে নানা জায়গায় আছে, এবং এমনও ওখানে আছে যে লাকার অনেক কথা উনি কোনো রকম উদ্ধৃতি এবং কোন পৃষ্ঠায় কোন বইয়ে কিভাবে করে আছে, এবং লেটেস্ট লিটারেচার যেগুলো সাম্প্রতিক প্রকাশিত 1 বছর আগে, এরকম তথ্য উনি ওখানে দিয়েছেন। কিন্তু শিক্ষকরা ওটা বুঝতেও পারে নাই, কারণ তারা তার চেয়ে অনেক পিছিয়ে ছিল, এবং লাকার লেটেস্ট লিটারেচার ওগুলো পাঠের জায়গায় উনি ছিলেন না। তো যাই হোক, সেইটা এবং তারপরে উনি গেলেন ফ্রাঁসোয়া তোস্কেলের এখানে। ফ্রাঁসোয়া তোস্কেলের এখানে গেলেন ইন্টার্নশিপ করার জন্য। তোস্কেল তখন ইনস্টিটিউশনাল সাইকোথেরাপি চর্চা করছে, এবং ইনস্টিটিউশনাল সাইকোথেরাপির একটা বড় জায়গা ছিল যে আবার কানেক্ট করছি, একটু পানি নিয়ে আসুন তো, এটা নিয়ে যান আর একটু পানি তো। রোগীর চিকিৎসার জন্য, অর্থাৎ যে প্রতিষ্ঠানে চিকিৎসা হচ্ছে তারও চিকিৎসা দরকার, অর্থাৎ তাকে রিঅর্গানাইজ করা দরকার। তাহলে রিঅর্গানাইজ করতে গেলে যেটা করতে হবে, অর্থাৎ যেই এক্সটার্নাল পরিবেশ বা বাইরের পরিবেশ থেকে বা যে কমিউনিটি থেকে সে এসেছে, সেইটা ক্রিয়েট করতে হবে হাসপাতালের ভেতরে। ফলে হাসপাতালে রোগীদেরকে অলস রাখা, তাদেরকে শৃঙ্খলিত করে রাখা, অথবা সব একদিন পর পর ডাক্তার তাদেরকে ভিজিট করতে যায়, বা নার্সরা দুর্ব্যবহার করে। তো তোস্কেলের স্কুলের কথা ছিল যে এখানে নার্স ডাক্তার সবাইকে একত্রিত করেই ওখানে তারা এই যে কমিউনিটির জীবনটা ওখানে শুরু করার কথা বললেন। তো সেইটা করতে গিয়ে সবাইকে মানে কি বলে, নার্সদেরকে ট্রেন করা, অন্য ডাক্তারদেরকে ট্রেন করা, এবং তাদেরকে তাদের যে জীবনে তারা ফিরে যাবে বা যে জীবন থেকে তারা এসেছে সেই জীবনের পরিবেশটা ওখানে তৈরি করার চেষ্টা করেছেন। এবং এটা পরে 60-এর দশকে অ্যান্টি সাইকিয়াট্রি মুভমেন্ট নামেও পরিচিত হয়েছে। এবং বিশেষ করে আপনারা গুয়াতারির নাম শুনেছেন, দলুজের একজন সহলেখক, দলুজের সাথে অনেক বই লিখেছেন অ্যান্টি ইডিপাস সহ। তারা পরে 60-এর দশকে ইনস্টিটিউশনাল সাইকো থেরাপির চর্চা করেছেন। তো ফানো যখন 53 সালে যখন উনি আলজেরিয়াতে গেলেন, তখন তার মাথায় আছে এই যে সাইকো ডাইনামিক থিওরি, তার মাথায় আছে ইনস্টিটিউশনাল সাইকোথেরাপি। বাট ওখানে গিয়েও কিন্তু উনি অনেক যেটাকে বলে যে সংস্কার করার সুযোগ পেলেন। ওখানে গিয়ে দেখলেন যে ওয়ার্ডগুলো রেস অনুযায়ী ভাগ করা, আরব পুরুষদের একটা ওয়ার্ড, ইউরোপিয়ান মহিলাদের ওয়ার্ড আলাদা। তো যাই হোক, সেখানে উনি এই জায়গাগুলো দেখে ইনস্টিটিউশনাল সাইকোথেরাপির ওই জায়গাটা উনি যেটা করলেন, ওখানে প্রাথমিকভাবে যেটা করলেন, সবে ওখানে কিন্তু অনেকে এটা বলে যে এটা নিয়ে তর্ক বিতর্ক আছে যে উনি শেকল খুলে দিলেন ওখানে যারা, অথবা স্ট্রেইট জ্যাকেট যেটা বলে যে আটকে রাখার জন্য, এগুলো
খুলে দিলেন, যে কারণে ওনাকে বলা হতো যে বিংশ শতাব্দীর পিনেল। এবং পিনেল একজন মনোচিকিৎসক ছিলেন যিনি এর আগে ফরাসি বিপ্লবের সময় এই আপনার পাগলাগারদে উনি মানসিক রোগীদেরকে খুলে দিয়েছিলেন, সবার শৃঙ্খল খুলে দিয়েছিলেন। তো ফলে তাকে বলা হতো যে বিংশ শতাব্দীতে আবার ফানো সেই কাজটি করলেন। এবং ওখানে তিনি কিন্তু ফিল্ম ক্লাব, মিউজিক সোসাইটি, ইভেন ওখানকার যারা অ্যাসাইলামের বাসিন্দা ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু হসপিটাল জার্নাল, অর্থাৎ তাদের সবাইকে নিয়েই কিন্তু এই কাজগুলো করেছিলেন। এবং তার পরীক্ষা নিরীক্ষা সফল হয়েছে, আবার ব্যর্থ হয়েছে কোনো কোনো জায়গায়। যেমন ইউরোপিয়ান উমেন ওয়ার্ডে এটা সফল হয়েছিল, কিন্তু দেখা গেল যে আরব পুরুষ যারা তাদের কিন্তু ওয়ার্ডে এটা সফল হয়নি। তার একটা বড় কারণ হতে পারে যে, যেটা পরবর্তীতে যারা গবেষক তারা বলেছেন যে ফানো ওখানকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বিশেষ করে মুসলিম সংস্কৃতি, সেটার গভীরও তখনও পর্যন্ত উনি প্রবেশ করেননি। কিন্তু তারপরে সে তার ইন্টার্ন এবং সহ গবেষকদেরকে সাথে নিয়ে ওখানকার সংস্কৃতি, ওখানকার সমাজ, এগুলো নিয়ে তিনি গভীরভাবে গবেষণা করেছেন, জেনেছেন। পরবর্তী দেখা গেছে যে স্থানীয় বিশেষ করে মুরিশ কাফে, অর্থাৎ ওখানে ওইখানকার সংস্কৃতি থেকে উপাদান নিয়ে তারপর ওখানকার উৎসবগুলো অ্যাসালামের ভেতরে উনি চালু করেছিলেন এবং পরবর্তীতে দেখা গেছে যে সেগুলো সফল হয়েছিল। তো এই যে তার ক্রমাগতভাবে আমি বলবো যে সত্যনিষ্ঠা এবং ক্রমাগতভাবে যেগুলো বলে যে তখন কিন্তু আলজেরিয়াতে কিন্তু একটা শক্তিশালী স্কুল ছিল, বিশেষ করে মনোবিশ্লেষণের বা সাইকিয়াট্রি। সেই স্কুলের একটা বড় জায়গা ছিল যে আলজেরিয়ানরা হচ্ছে প্রিমিটিভ, এবং বিশেষ করে এই রেস সেগ্রিগেটেড যে ওয়ার্ড যেগুলো ছিল, ওই কারণেই যে আলজেরিয়ারা প্রিমিটিভ, এদের নৈতিকতার ফ্রেমওয়ার্ক আলাদা, ইউরোপিয়ানদের নৈতিকতার ফ্রেমওয়ার্ক আলাদা, এদের আলাদা রাখো, আর এরা তো একেবারে ক্রিমিনাল। অর্থাৎ এই মনোভাব দ্বারা তাড়িত হয়েই কিন্তু ওখানে যেটাকে বলে মনোচিকিৎসা বা মনোবিশ্লেষণ হতো। তো সেই জায়গাটাতে ফানো কিন্তু ইভেন এই রেস প্রেজুডিস যেগুলো আছে, অর্থাৎ এই ধরনের সংস্কারগুলো ভাঙার জন্য বিভিন্ন গবেষণা এবং লেখালেখি করেন। তার মধ্যে একটা জায়গা ছিল যে কনফেশন, যে আদালতে স্বীকারোক্তি দেয়া। দেখা যেত যে তারা বলতো যে ইউরোপিয়ানরা আদালতে গিয়ে দোষের সমস্ত প্রমাণ যখন হাজির করা হয় তারা এটা কিন্তু স্বীকার করে নেয়, কিন্তু এই আরবরা সমস্ত প্রমাণ হাজির করার পরেও দেখা যায় তারা স্বীকার করেন। তো তখন এইটা নিয়ে ফানো পরে লিখেছে যে তারা এই যে ওদের যে কোর্ট সিস্টেম সেইটা কিন্তু তারা গ্রহণ করে না, ফলে ওখানে স্বীকারোক্তির জায়গাটা বা অস্বীকার করাটা হচ্ছে এই কলোনিয়াল সিস্টেমটাকে অস্বীকার করা। তো ফলে ফানো কিন্তু একটা জিনিসকে মানে শুধু যেটাকে বলে যে তার বাহ্যিক দিক দেখেই কিন্তু উনি বিচার করেননি, উনি এটা গভীরভাবেই বোঝার চেষ্টা করেছেন। এবং পরবর্তীতে আপনারা জানেন যে তার ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, অর্থাৎ এটা যে এইটা বুঝতেই পারেনি কলোনিয়ালিজম কিভাবে মানসিক রোগের জন্ম দেয়, সেটা তার শিক্ষকরা বুঝতে পারেনি, কিন্তু পরবর্তীতে আজকে এসে ফানো কিন্তু এই স্বীকৃতি পাচ্ছেন। সেই আলোচনাটা আমি আরেকটু পরে করব। তার আগে যেটা বলি যে ইভেন ফানো আরও এক ধাপ এগিয়ে, উনি যখন মারা যাওয়ার আগে তিউনিশিয়াতে উনি যেটা বিশ্বাস করতেন যে এই অ্যাসাইলামে রেখে চিকিৎসা করার চেয়ে বরঞ্চ একটা ডে কেয়ারের মতো করা যায়। অর্থাৎ এখানে দিনের বেলা মানসিক রোগী যারা তারা ওখানে আসবেন, দিনের বেলায় ফেরত যাবেন, এবং এটা নেইবারহুড, যেটা প্রতিবেশী যে এলাকায় যে জায়গায় থাকে তার আশেপাশে হতে পারে, ইভেন হাসপাতালের একটা আউটডোরের মতো সেখানে হতে পারে, সেখানে থেকে তারা আবার ফিরে যাবে, দিন শেষে আবার পরের দিন আসবে। তো এই যে মানে একজন চিকিৎসক হিসাবে প্রতিনিয়ত এই যে নিজের অনুসন্ধিৎসার মধ্যে দিয়ে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা, এবং যারা নিপীড়িত প্রান্তিক মানুষ তাদেরকে তাদের সাথে বোঝার চেষ্টা করা, এবং এই জায়গায় সংস্কারের বশবর্তী না হওয়া, বিশেষ করে কর্তৃত্বে যারা আছে, ক্ষমতায় যারা আছে, তাদের মাধ্যমে যে তথ্যগুলো প্রচারিত হয়, জ্ঞানগুলো প্রচারিত হয়, এন্টায়ার যে জ্ঞানের কারখানা আছে, সেইটার বিপরীতে দাঁড়িয়ে সেটাকে বিশ্লেষণ করে সে নতুন জ্ঞান কিন্তু নিজে উৎপাদন করেছেন এবং ছড়িয়েছেন।
এবং উনি যখন শেষ 1953 সালে পদত্যাগ করেন তার মানসিক হাসপাতাল থেকে, উনি একটা চিঠি লিখেছিলেন যেখানে উনি বলেছেন, if psychiatry is the medical technique that proposes to allow man to no longer be a stranger to his environment, then I can affirm that the Arab, permanently alienated in his own country, lives in a state of absolute depersonalization. তো এই যে ডিপার্সোনালাইজেশন, এটা নিয়ে আমার মনে হয় যে স্যারও বোধহয় আলোচনা করবেন, এবং ব্যক্তি হিসাবে তাকে অস্বীকার করা, ইভেন তার মধ্যে হীনমন্যতা গেঁথে দেয়া এবং তার নিজের আত্মবিশ্বাসের জায়গাগুলো এ করা। তো এটা তো একটা দিক হলো যে ফানো তার কাজগুলো করেছেন এবং তার সময়ে যে স্বীকৃতি হয়তো সেভাবে করে আসেনি। এখনও আমি বলবো যে ফানো যে মাত্রায় তার এই সংক্ষিপ্ত জীবনে অবদান রেখেছেন সেই তুলনায় তার স্বীকৃতি আসেনি। কিন্তু গত 2 বছর আগে 2018 সালের সেপ্টেম্বরে আপনারা জানেন যে বিখ্যাত পাবলিক হেলথ জার্নাল যেটা ল্যান্সেট পত্রিকাতে কিন্তু ওই পত্রিকার সম্পাদক স্বয়ং রিচার্ড হর্টন উনি একটা কিন্তু মন্তব্য প্রতিবেদন লেখেন 1 পৃষ্ঠার, এবং সেইখানে কিন্তু উনি সরাসরি যেটা বলেন যে বিশ্ব স্বাস্থ্য বলে কিন্তু একটা বিদ্যা ইদানিং গড়ে উঠছে। এটা আমি বলবো যে প্রায় 2010-এর পর থেকে, কারণ আমি নিজে সিডনিতে যখন বিশ্ব বা কি বলে পাবলিক হেলথ নিয়ে পড়ালেখা করছি, আমার বিষয় ছিল আন্তর্জাতিক স্বাস্থ্য, কারণ তখন এই বিষয়টার নাম ছিল আন্তর্জাতিক স্বাস্থ্য। কিন্তু 6 মাস পরে দেখলাম যে আমাদের পাশে একটা ঘরে মানে গ্লোবাল হেলথ নামে একটা নতুন ডিপার্টমেন্টের তৈরি হতে যাচ্ছে, তখনও পর্যন্ত চালু হয়নি। এই যেটা ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ, এইটা ছিল মূলত একটা ডেভেলপ কান্ট্রির পার্সপেক্টিভ থেকে গরিব দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জানা, এবং এটা এক ধরনের যেটাকে আমি বলবো নিউ কলোনিয়াল সায়েন্সও বলা যেতে পারে, অর্থাৎ একটা ওরিয়েন্টাল সায়েন্স। কারণ আপনারা জানেন যে অ্যানথ্রোপোলজি যে জায়গা থেকে শুরু হয়েছিল, যে একদিকে ওই সোজা কথা প্রিমিটিভ সোসাইটি বলে তারা যেটা মনে করে সেগুলোকে একটু জানা বোঝা যাতে তাদেরকে ভালোভাবে শাসন করা যায়, এবং এই কলোনিগুলোতে স্বাস্থ্য একটা বড় ব্যাপার, কারণ তাদের সৈন্যবাহিনী এখানে থাকে, তাদের নিরাপত্তার ব্যাপার আছে, তাদের যেটা বলে যে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার ব্যাপার আছে, ফলে সেগুলো থেকে কিভাবে তাদের রক্ষা করা যায়। একই সাথে সাথে আবার তাদের শাসকরা এখানে থাকে, ফলে 1903-4-5 এই সময় থেকে কিন্তু ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড মেডিসিন অ্যান্ড হাইজিন এই ধরনের নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে ইউরোপে। তো সেইগুলোরই কিন্তু লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ইন আন্টার, তারপরে এরকম লিভারপুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন, এরকম নানা প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু সেখানেও কিন্তু আস্তে আস্তে এই যে ইন্টারন্যাশনাল হেলথ অনেকটা এই যে অ্যানথ্রোপোলজি যেটা ওরিয়েন্টাল সায়েন্স হিসাবে গড়ে উঠছিল, সেগুলো একটা ক্রিটিক তৈরি হতে থাকে, এবং সেখানে যে বিশ্ব স্বাস্থ্য বলে যে ক্যাটাগরিটা বা একটা সাবজেক্ট গড়ে উঠছে, সেইটার মূল কথা হচ্ছে বিশ্বকে একটা একীভূত ব্যবস্থা হিসেবে দেখা এবং সকল নাগরিককে, সকল মানুষকে একটা ব্যবস্থার মধ্যেই দেখার একটা চেষ্টা আছে। এবং সেই ক্ষেত্রে ঔপনিবেশিকতা যে বিশ্ব স্বাস্থ্যের গড়ে ওঠার ক্ষেত্রে ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম একটা বড় আমি বলবো যে নির্ণায়ক। কারণ আমরাও যদি আমাদের দেশে দেখি যে শুধুমাত্র স্বাধীনতার কারণে কিন্তু ইটসেলফ একটা ভেরিয়েবল হিসেবে আমরা দেখি যে স্বাধীনতা ইটসেলফ আমাদের শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, অনেক মৃত্যু কমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে এটা, এবং যত উন্নয়নশীল দেশ বা তৃতীয় বিশ্বের দেশ যেগুলো আমরা বলি সেসব জায়গায়। এবং রিচার্ড হর্টন বলছেন যে এই যে বিশ্ব স্বাস্থ্যের প্রথম ম্যানিফেস্টো লিখেছেন ফ্রান্স ফানো, এবং উনি যেদিন ল্যান্সেটে এই লেখাটা প্রকাশ করেন তার প্রায় 3 দিন পরে 4 সেপ্টেম্বর জনস হপকিন্স তাদের যে নিউজ লেটার গ্লোবাল হেলথ নাও, সেখানে সেই লেখাটা পুনর্মুদ্রণ করেছে এবং শিরোনাম ছিল ফ্রান্স ফানোর ইশতেহার। কোনো আবিষ্কারের অপেক্ষায়, এবং ফ্রান্স ফানোকে আবিষ্কারের মধ্যে দিয়েই একবিংশ শতাব্দীর নতুন সভ্যতা এবং নতুন মানবতা নির্মাণের লড়াই সমাপ্ত হবে। আমি বলবো না, চলমান থাকবে। আমি এটুকু বলেই আমি
বিধানকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই অপেক্ষায় আছি সলিমুল্লাহ স্যারের বক্তৃতা শোনার জন্য। আমি যা বলতে পারিনি এবং আমার বলার যে অসম্পূর্ণতা আছে সেটা স্যার পূরণ করে দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ জহুরুল ইসলাম কোচি আপনাকে। আপনি চমৎকারভাবে গল্পের মতো করে আসলে ব্যাখ্যা করলেন ফানোর যে তার আরেকটি দিক রয়েছে মেডিকেল নিয়ে পড়াশোনা এবং তার সমসাময়িকদের মধ্যে সেই জানা বোঝা এবং তার শিক্ষকদের মধ্যে যে জানা বোঝার ব্যাপারটি ছিল। তো আমি আজকে যারা দর্শক রয়েছেন তাদেরকে বলতে চাই, কম করে হলো আমার ভুল হতে পারে, 10 বছর আগে ফানুকে অনুবাদ করতে শুরু করেন বা করেছেন সলিমুল্লাহ খান। ফরাসিতে যা পুনোয়া মাস্ক ব্ল বা তারই বাংলা অনুবাদ তিনি করেছেন কালো পোস্তা ধলা পোস্তানি। বইটি মাত্র 27 বছর বয়সে লিখেছিলেন ফানু। প্রথম অধ্যায়ের শুরুতে ফানু লিখেছিলেন, সলিমুল্লাহ খানের তর্জমায় পড়ছি, আমাদের ধারণা সংসারে সবার আগে ভাষা সত্য, তাহার উপরে নাই। তাই আমরা মনে করি এই বিষয়টা দিয়েই শুরু করা দরকার। ইহাতে এক সুবিধা, অপর বলিতে আধলা আদমির মনে যে ধারণা বিরাজ করে তাহার কিছুটার সহিত আমাদের পরিচয় হইবে। কথা মানি তো অপর পক্ষের অপেক্ষা, এ কথার অন্যথা নাই। আনকোট। তাই আমরাও ভাষার প্রস্তুতি এবারের আলোচনা শুরু করতে চাই। আমরা এখন কেমন ভাষার রাজনীতির ভেতর বসবাস করছি? এ ভাষার রাজনীতিতে বর্ণবাদ, উপনিবেশ ও সাংস্কৃতিক আগ্রাসনের অবস্থানই বা কোথায়? এ সমস্ত বিশ্লেষণ করবেন সলিমুল্লাহ খান স্যার। ধন্যবাদ। আমরা একটা সংগ্রামের মধ্যে আছি, সেটা হচ্ছে ইন্টারনেটের সংযোগ সংগ্রাম, মাঝে মাঝে কেটে যাচ্ছে। তো বিধানকে প্রথমে ধন্যবাদ দেই সুন্দর একটা নাম নির্বাচনের জন্য। এই অলাদ চক্র, এটা আহমদ ছফার একটি উপন্যাসের নাম, আমরা জানি। শুধু একটি উপন্যাস নয়, আমার বিনীত বিবেচনায় এইটাই আহমদ ছফার শ্রেষ্ঠ উপন্যাস। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই উপন্যাস লেখা, এবং এখানে মুক্তিযুদ্ধের সাফল্য যেমন আছে তেমন তার ব্যর্থতার কথাটাও আছে। এইখানে ফ্রান্স ফানোর সাথে আহমদ ছফা মিলটা আছে। অনেকে মনে করেন ফ্রান্স ফানো উপনিবেশবাদ বিরোধী সংগ্রামী ছিলেন, সেটা সত্য, এবং তার যে বইটার মাধ্যমে আমরা তার প্রথম পরিচয় লাভ করেছিলাম, রেচেড অফ দি আর্থ হচ্ছে ইংরেজি অনুবাদ, এইটা বাংলা অনুবাদ করেছিলেন আমিনুল ইসলাম ভূঁইয়া জগতের লাঞ্ছিত ভাগ্যাহত নামে, নজরুল ইসলামের কবিতা থেকে লাইনটা নিয়ে। ফানো তাই নিয়েছিলেন, কমিউনিস্ট আন্তর্জাতিকের সঙ্গীত থেকে এই নামটা নিয়েছিলেন। লা ডনে দুলাতের, লে ডনে দুলাতের মানে হচ্ছে জগতে যারা ড্যামড। এটা প্রথম ইংরেজি অনুবাদ হয়েছিল দি ড্যামড নামে, পরে হচ্ছে রেচেড। এটার বাংলা অনুবাদ এখন আছে আমিনুল ইসলাম ভূঁইয়ার। তো এই বইটার মধ্যে আমরা তার যে চিন্তার পরিচয় পাই, তাদের দুটো দিক আছে, যেটা আমরা আলোচনা করি না সেটার কথাই বলছি। যে আমরা যে স্বাধীনতা লাভ করছি, আমাদের যারা পরাধীন করেছিল তাদের তাড়িয়ে দিয়ে স্বাধীনতা পাওয়ার পর আমরা কি করব? ফানো বলছিলেন সেখানে সমস্যা আছে। এখানে সংযোগটি বিচ্ছিন্ন আছে, তিনি আশা করি আবার ফিরে আসবেন। একটু দুঃখিত, আমি ফিরে এলাম। তো আমাদের এই নতুন স্বাধীন দেশগুলিতে যে গণতন্ত্রের মৃত্যু হতে পারে এবং এটা যে আরো ভয়াবহ হয়ে উঠতে পারে, সেই সাবধান বাণী ফানো উচ্চারণ করেছিলেন। আপনারা জানেন এই রেচেড অফ দি আর্থ বইতে অনেকগুলি প্রবন্ধের মধ্যে একটা নাম হচ্ছে, যেটা আজিজুল হাসান উল্লেখ করেছেন, এটার ইংরেজি অনুবাদ হচ্ছে পিটফলস অফ ন্যাশনাল কনসাসনেস, মানে জাতীয় চেতনার চোরা ফাঁদ নামে অনুবাদ হয়েছে এটা। তো সেই বইতে উনি যা বলেছেন সেটাতে আমি পরে আসবো, কিন্তু আমাদের আগে জিজ্ঞেস করা উচিত ফানোর বিষয়ে আমরা আগ্রহী হলাম কেন। আপনার দ্বিতীয় প্রশংসা করি বিধান, সেটা হলো শুধু অলাদ চক্র নয়, এই যে আলোচনা করলাম, আমরা নাম দিয়েছি, ফানো বেঁচে থাকলে আজকে তার বয়স হতো 95 বছর বা 5 × 100 বছর। এটা বাংলা রচনা রীতিতে আমরা এইভাবে বলি, 5 × 100 বছর, আর 5 বছর হলে 100 হবে। আমি এখানে শুরুতে বলে রাখি, ভুলে যাওয়ার আগে, আগামী 5 বছর পরে অর্থাৎ 2025 সনে ফানোর জন্মের 100 বর্ষ পূর্ণ হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ফানো নিয়ে আলোচনা করছি বায়বীয়, কারণ তার বইগুলো বাংলায় নেই। আমিনুল ইসলাম ভূঁইয়ার অনুবাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলছি, ওটা বরং ইংরেজি বোঝা যায়, এই বাংলা বোঝা অনেক কঠিন। আমি যেটা অনুবাদ করেছিলাম সেটা সম্পূর্ণ হয়নি, আমি 3টা অধ্যায় মাত্র অনুবাদ করেছিলাম। আমার বক্তব্য হচ্ছে আমরা আগামী 5 বছরে যদি পারেন আপনারা সবাই ফানোর বইগুলো বাংলায় প্রাঞ্জল তর্জমা করুন, মানুষ পড়ুক,
তাহলে বলছি এই লোকের লেখা কেন আমরা তর্জমা করব, কেন পড়বো, অথবা কেন তাকে নিয়ে আমরা আলোচনা করছি, এটা পরিষ্কার করা উচিত আমাদের শুরুতেই। আমি বলি 95 বছর আগে তিনি যেখানে জন্মেছিলেন সেটা ফ্রান্সের উপনিবেশ, আমরা ইংরেজিতে বলি ফ্রেঞ্চ ক্যারিবিয়ান। কোথায়? তিনি যে ক্ষুদ্র দ্বীপে জন্মেছিলেন মার্তিনিক, তার পাশে আরেকটা দ্বীপ আছে, এটা নাম হচ্ছে গুয়াদলোপ। এই দুটো এখনো ফ্রান্সের উপনিবেশ, কিন্তু তারা উপনিবেশকে এখন আর উপনিবেশ বলে না। কানা ছেলের নাম পদ্মলোচন হয়েছে, নাম দিয়েছে ডিপার্টমেন্ট, ডেপার্টমেন্ট, অর্থাৎ ফ্রান্সের প্রদেশ। আরেকটা আছে ফ্রেঞ্চ গায়ানা, যেটা মূল ভূখণ্ডে, ব্রাজিল যে অংশে সেই মূল ভূখণ্ডে এটা গায়ান বলে। এই তিনটা, এমনকি ভারত মহাসাগরে আরেকটা দ্বীপ আছে যেটার নাম রিইউনিয়ন, মরিশাসের মতোই, এইটাও ফ্রান্সের উপনিবেশ। এই 4টা উপনিবেশ কিন্তু আছে ফ্রান্সের। পৃথিবীতে উপনিবেশবাদ শেষ হয়ে গেছে কিন্তু পুরোপুরি উচ্ছেদ হয়নি। যেমন পুয়ের্তো রিকো মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশ, কারণ সে তাকে তো অঙ্গরাজ্য পরিণত করেনি। ফ্রান্স অন্তত ভদ্রতা করে এগুলিকে অঙ্গরাজ্য সংযুক্ত আবার বিচ্ছিন্ন হয়েছে, আমরা আশা করছি উনি ফিরে আসবেন। যে বিধান, দুঃখ প্রকাশ করা ছাড়া উপায় নেই, বারবার সংযোগ করে যাচ্ছে এখানে। তো ফ্রান্স ফানোর কথা শুরু করি, আপনারা ওনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। বিধান শোনা যাচ্ছে আমার কথা? জি, শুনতে পাচ্ছি আমরা। মুশকিলের কথা। শোনা যাচ্ছে কি কথা? বলুন। জি 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 জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এই একটা মহা সমস্যা, এখন আমরা এই অতিক্রম করি নাই। যে বলছে ফ্রান্স ফানো যখন জন্মেছিলেন কোন সময়, 1925 সনে, ও তার সমসাময়িক, হ্যাঁ, আরো যারা জন্মেছিলেন তার সমসাময়িক লোক, যেমন ফিডেল কাস্ট্রো, চে গেভারা, এরা তার সমকালীন লোক আর কি। কিন্তু আমরা কেন আগ্রহী সেটাই বলছি। ফ্রান্স ফানো জন্মেছিলেন একটা পরাধীন দেশে, তার পূর্বপুরুষেরা ছিল দাস, পুরুষ এবং পূর্ব নারী। তার নামটা দেখলে মনে হয় আপনার কাছে অনাত্মীয় মনে হতে পারে, মনে হচ্ছে যেন ইংরেজি নাম, কিন্তু তিনি যখন ফরাসি দেশের উপনিবেশে তার পুরুষ পূর্ব নারীদের নামের সূত্র ধরেই তার নাম ফ্রান্স ফানো হয়েছে। তিনি লিখেছেন ফরাসি ভাষায়, আমাদের এটা জানতে হবে। তিনি ফরাসি ভাষা শেখাটা বা লেখাটায় কোনো পাপ মনে করেননি। তার যে প্রতিবাদ বই, এগুলিও কিন্তু সব ফরাসি ভাষায় লেখা, কথাটা মনে রাখতে হবে। কিন্তু তার সাথে আমাদের আত্মীয়তা ওই জায়গাতেই, আমরাও একসময় পরাধীন ছিলাম, এবং দুর্ভাগ্যবশত আমরা এখন যেটা জানি না, যে আমরা এখনো আসলে আমরা দুঃখিত, কারণ আমরা জানি যে এক এক জায়গা থেকে আসলে ইন্টারনেটের মাধ্যমে আমরা যুক্ত হচ্ছি, যে এক এক এলাকায় ইন্টারনেটের যে সার্ভিস সেটা হয়তো একরকম নয়। হ্যাঁ, দুঃখ প্রকাশ করা ছাড়া তো আজকে আর কিছু প্রকাশ করা যাচ্ছে না। কোচিকে তো দেখা যাচ্ছে না, বোধহয় চলে গেছে। হ্যাঁ স্যার, শুনছি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। কি অবস্থা এখন? কথা বলার মতো পরিস্থিতি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে না পেতে পেতে কথাটা তো মানে ইন্টারাপশন হয়। তো যা হোক, আমি ফানো সম্পর্কে দুটো কথাই বলি। একটা হচ্ছে ফানো মার্তিনিকে জন্মেলেও তিনি তখন মনে করতেন তিনি ফরাসি নাগরিক, ফরাসি দেশের প্রজা। কারণ ফ্রান্সে যখন ফরাসি বিপ্লবের সময় দাস প্রথা একবার বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু কিছুদিন পরে সেটা আবার পুনরুজ্জীবন করে নেপোলিয়নের সময়। 1848 সনে ফরাসিরা দাস প্রথা পূর্ণভাবে বিলুপ্ত করে, 1848 লক্ষ্য করেন। অর্থাৎ ফ্রান্স ফানোর দাদা বাপ এরা দাস হিসেবে জন্মাননি, তার আগেই জন্মেছিলেন। তিনি যখন জন্মাচ্ছেন তখন স্বাধীন হিসেবে জন্মেছেন, কিন্তু ওই দেশ যে পরাধীন সেটা তিনি তখন বুঝতে পারেননি। দ্বিতীয় মহাযুদ্ধে ফ্রান্স যখন দখল করে ফেললো জার্মানি এসে, তখন ফ্রান্সের মুক্তির জন্য যে স্বাধীনতা সংগ্রাম, দাগলের নেতৃত্বে ফরাসি বাহিনীতে তিনি যোগ দিলেন। তার বয়স 17 বলে প্রথমে তাকে ঢুকতে দেওয়া হয়নি, অপেক্ষা করলেন। 18 বছর বয়স হওয়া মাত্রই
ঢুকে 2 বছর যুদ্ধ করলেন, যুদ্ধে তিনি 2 বার আহত হয়ে বীরত্বের পুরস্কারও পেয়েছেন। তারপরে তিনি পড়াশোনা করে ডাক্তার, সাইকিয়াট্রিস্ট এগুলোর গল্প আমরা শুনেছি। তখন তিনি ইউরোপে এসে টের পেলেন বেশিরভাবে যে পরাধীন মানুষ পুরোপুরি মানুষ নয়। আমাদের সাথে তার আত্মীয়তার সম্পর্কটা কোথায় সেটা আমি বলছি। তার মৃত্যুর আগে তারা 3 আমরা অপেক্ষা করছি স্যারের যুক্ত হওয়ার জন্য। আসলে আজকে সন্ধ্যায় বৃষ্টি হওয়ার কারণে বোধহয় ইন্টারনেটের সংযোগটি এই যে আসতেছে আর যাচ্ছে আর কি। এখন শোনা যাচ্ছে কিনা দেখেন। জি জি শোনা যাচ্ছে। জি হ্যাঁ, তো বলছিলাম ফানো শুধু মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি একজন চিন্তাবিদ ছিলেন, সেইটার কথাটা বলি। তার চিন্তা কোন ধরনের ছিল সেটা বলার জন্য বললাম। তার চিন্তার বৈশিষ্ট্য ছিল এখনো তার লেখার মধ্যে যে প্রাঞ্জলতা, ইংরেজিতে যেটা বলে লুসিডিটি, লুস মানে আলো। তার লেখা একবারে মনে হচ্ছে মচমচে, এই মাত্র আপনার কারখানা থেকে বেরোলো। এই গুণ আমাদের দেশে আহমদ ছফার ছিল। আহমদ ছফার কোনো লেখা পড়লে আপনার পুরনো মনে হবে না। ফ্রান্স ফানোর লেখাও আমি পড়তেছি, তিনি মারা গেছেন 60 বছর আগে, কিন্তু এখনো মহর্চিনার গতকাল লিখেছেন। এই গুণটাকে বলে লুসিডিটি। আর ছিল তার ব্যক্তি হিসেবে সাহস। এবং তিনি এক জায়গায় বলছেন, একজন মানুষ হিসেবে আমি 2 বা 3টা সত্য পৃথিবীর বুকে স্থায়ীভাবে প্রচার করার জন্যে নিজের জীবন বিসর্জন করতে পিছপা হব না। আমি তার কথা প্রাঞ্জল বাংলা অনুবাদ করলাম। তিনি বলেন, অ্যাজ এ ম্যান, মানে আই এম রেডি টু রিস্ক অ্যানাহিলেশন ইন অর্ডার টু লেট 2 or 3 ট্রুথস মানে বি ফ্লন্টেড অর বি কাস্ট অন দ্য ওয়ার্ল্ড। এই ধরনের লোক ছিলেন তিনি। এখন তার আরেকটা কথা বললে মজা হবে আপনাদের। ফানোর প্রথম বইটা যেটা আমরা বলছি, যেটার নাম যেন সহজ বাংলা যদি বলি, যে কালো মুখ ঢলো মুখোশ, সেই বইতে শেষ বাক্যটা হচ্ছে বলছে, আমি আগে বাংলায় বলি, মানে ফরাসিতে আরো সুন্দর। তা আপনি জানেন, তিনি বলছেন, হে আমার দেহ, আসলে আমরা দুঃখিত, আমি জানি না এইভাবে আসলে কতক্ষণ অনুষ্ঠান চালানো যায়। এই ফাঁকে বলে রাখি, সলিমুল্লাহ খান ফ্রান্স ফানোর 4টি বই অনুবাদ করার জন্য চিন্তা করছিলেন আর কি। আশা করি এখন শুনতে পাবেন। আমি একটা হটস্পট চালু করেছি, আগের ওইটা ইন্টারনেট কাজ করতেছে না। হ্যাঁ, এখন সুন্দর লাগছে, মানে এখন ভালো আচ্ছা, লাগছে। ধন্যবাদ। হ্যাঁ, তো আমার বক্তব্যের সার কথাই বলি আপনাকে। ফানো বলছেন, হে আমার দেহ, প্রার্থনা লিখতেছেন, মাই লাস্ট প্রেয়ার ইজ ও মাই বডি মেক মি এ ম্যান, মানে হু মেক মি এ ম্যান হু কোয়েশ্চেনস অলওয়েজ। কিন্তু আপনি যদি উল্টাইয়া বলেন হু কোয়েশ্চেনস অলওয়েজ, এরকম নয়। ফরাসিতে আরো বেশি সুন্দর করে উনি বলছেন, এই কথাটা আমি একটু পরে বলবো। এখন আপনি জানেন, ফানো মারা যাওয়ার পর তার কবর হয়েছে। তিনি মারা গেছেন আমেরিকায় হসপিটালে চিকিৎসার সময়। তার লাশ আলজেরিয়ার মুক্তিবাহিনী, তখন আলজেরিয়া স্বাধীন হয়নি, 1961 সনের 6 ডিসেম্বর তিনি মারা যান। আর আলজেরিয়ার চুক্তির মাধ্যমে স্বাধীন হবে যুদ্ধ শেষে 1962 সনের মার্চ মাসে, অর্থাৎ আলজেরিয়া স্বাধীন হবার মাস 4 আগে তিনি মারা গেছেন। কিন্তু তাকে লাশ দাফন করা হয়েছে আলজেরিয়ার মাটিতে, তিউনিসিয়ার সীমান্তে। তো সেই জন্য তার কবর অনেক সময় খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন তার জন্মভূমি মার্তিনিকে, তার যেখানে মা বাপের ভিটা, সেখানে একটা প্লাক লাগানো হয়েছে। সেই প্লাকটা খুব মজার। সেখানে লিখছে যে, আমার শেষ প্রার্থনা, আমাকে এমন মানুষ করো যে সব সময় প্রশ্ন করে। অর্থাৎ সেইখানে হে আমার দেহ কথাটা বাদ দেওয়া হয়েছে। আমি আপনাদের বোঝানো যে বলছি কি, mon ultime prière au mon corps বলে, fais de moi toujours un homme qui interroge, oh my body always make me a man who questions.
আপনি যদি বলেন তিনি এরকম যদি লিখতেন, মেক মি আ ম্যান হু অলওয়েজ কোয়েশ্চেন, তা কিন্তু তিনি বলেননি। সবসময় প্রশ্ন করে যাওয়া আমার কাজ নয়, আমার মাঝে মাঝে উত্তর দিতে হবে, কিন্তু সবসময় এই জন্য আমি এমন মানুষ থাকি যে প্রশ্ন করে। এই দুটা কথার মধ্যে পার্থক্য আছে। আমি বলছি উনি কোন ধরনের চিন্তাবিদ জানবেন। সে প্রার্থনা করছে নিজের দেহের কাছে, কোন দেহ? যে দেহ কালো, যে দেহকে সাদা লোকেরা মানুষ বলে স্বীকৃতি দেয় নাই, কর্তা বলে স্বীকৃতি দেয় নাই, তাকে তারা একটা বস্তুতে পরিণত করেছে, অবজেক্টে পরিণত করেছে। ফানোর চিন্তাবিদ হিসেবে বিদ্রোহ ছিল সেইটাই। এখন আমি বলি, তার বন্ধু ছিলেন জাল সার, তাকে সবাই সারা পৃথিবীর চেনে, তার বইয়ের ভূমিকা উনি লিখেন। সার বান্ধবী সিমন দে বুভুয়ার, নারীবাদীদের একজন নেত্রী সারা পৃথিবীতে, তিনি ফ্রান্সের ফানোর বান্ধবী ছিলেন। এবং আরো বড় বড় দার্শনিক যাদের সাথে তিনি পড়াশোনা করেছেন, তার মধ্যে হচ্ছে কি মরিস মেরলো-পন্তি। কিন্তু আজকে যদি ফরাসি দর্শনের ইতিহাস বলা হয়, এখনো বলা হচ্ছে ফ্রান্সে যারা সবচেয়ে ভালো গদ্য লেখেন, ফানো তাদের একজন। কিন্তু আজকে আপনারা যত দেরিদা, ফুকুর নাম শুনেছেন, কোচিও বলে গেলেন, দুলুজের নাম, ফেলিক্স গুয়েতারির নাম, কিন্তু ফ্রান্স ফানোর নাম নেয় না কেন তারা? ফ্রান্সের দর্শনের ইতিহাসের আপনি 10টা বই দেখেন, 100টা বই দেখেন, একটা তো ফ্রান্স ফানোর নাম দার্শনিক হিসেবে পাবেন না। কিন্তু দর্শনে সবচেয়ে বেশি মূল চিন্তা কখন হয়? যখন মানুষ নিজের অভিজ্ঞতাকে চিন্তায় রূপান্তরিত করতে পারে। ফানো সেটা করেছেন। তার যে বইটার কথা আমরা বলছি, তার একটা অধ্যায়ের নাম ইংরেজিতে ভুল অনুবাদে লিখেছেন, যেটা প্রিয়াঙ্কা বলার চেষ্টা করেছিলেন, যে ফ্যাক্ট অফ ব্ল্যাকনেস। ফানো কিন্তু তা লেখেন নাই, উনি লিখেছেন দি লিভড এক্সপিরিয়েন্স অফ দি ব্ল্যাক ম্যান, l'expérience vécue du noir, অর্থাৎ কালো মানুষের অভিজ্ঞতা কি। ফানো একদিন, একটা গল্প বললেই বোঝা যাবে, ট্রেনে করে যাচ্ছেন ফ্রান্সের মধ্যে লিও থেকে প্যারিসে। তো ট্রেনের কামরার একদিকে তিনি বসেছেন এবং তাকে দূরত্ব রেখে অন্য লোকেরা বসেছে সাদারা। দূর থেকে একটা বাচ্চা মায়ের কোলে বসে মাকে বলছে, মা মা একটা নিগ্রো, উন নেগ। তখন ফানো বলছে, আমি মজা পাচ্ছিলাম, বাচ্চাটা আমাকে নিগ্রো বলছে। কিছুক্ষণ বলছে, মা নিগ্রো, আমার ভয় করছে। ফানো বলছে, আমার তখন খারাপ লাগতে শুরু করলো, মা নিগ্রো কি আমাকে খেয়ে ফেলবে? ফানো জিজ্ঞেস করলেন, তাহলে এই যে ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চার মুখে এই বাণী আসে কোথা থেকে? এই চিন্তাটা কোন সংস্কৃতি থেকে আসে? তাহলে অর্থাৎ সে আমাকে মানুষ মনে করছে না, মনে করছে আমি একটা জন্তু, অথবা আরো খারাপ, একটা নির্জীব প্রাণী নয়, একটা নির্জীব বস্তু মাত্র। এই জিনিসটাকে বলে মানুষকে মনুষ্যত্ব থেকে বঞ্চিত করে কাঠে কিংবা অন্য ইটে পরিণত করা, দ্রব্যে পরিণত করা। এইটাই ঘটেছে, এইটাই হচ্ছে অমানবিকতা। অথচ ইউরোপ অন্তত গত 500 বছর ধরে, আমি 2500 বছরের কথা বাদ দিলাম গ্রিস থেকে, তারা কি মানবিকতার গল্প প্রচার করছে না? মানবতন্ত্র, এই যে আমরা বলছি রেনেসাঁস, রিফরমেশন, এগুলি কি? প্রাচীন গ্রিক চিন্তার পুনরুজ্জীবন। গ্রিক চিন্তা কি বলে? তার মূল কথা হিউম্যানিজম। ফানো বলছেন, তুমি তো মানুষের নামে ব্যবসা করছো, এবং মানুষের নামে যা বলছো সেগুলো তো সমস্ত, এই মানুষকে তো, কালো মানুষকে তুমি দাসে পরিণত করেছো, এবং দাসকে তুমি নামমাত্র মুক্তি দিয়ে এখন তাকে তুমি দ্রব্যে পরিণত করতেছো। আমি ফ্রান্সের নাগরিক হিসেবে ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তুমি আমাকে বলছো আমাকে দেখলে তোমার বাচ্চার ভয় করে, আমি কি বাঘ না আমি কি ভালুক খাবো? এই ওর পুরুষের পর পুরুষ, বংশের পর বংশ এই ধারণা তার মাথায় ঢুকিয়েছে। এই জন্য শেষ কথাটা খেয়াল রাখবেন। আপনারা তো প্রার্থনা করেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, পরমেশ্বরের কাছে, আত্মা, এই সমস্ত কথাকে নিয়ে উনি ব্যঙ্গ করেছেন। উনি লিখছেন, হে আমার দেহ, এই আমার শেষ প্রার্থনা, আমাকে সবসময় এমন মানুষ করে রাখো যে প্রশ্ন করে, এবং 2 বা 3টা সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে আমি নিজের অস্তিত্বকে বিসর্জন দিতে রাজি আছি। আমি মানুষটা কোন ধরনের ছিল বোঝার জন্য বললাম। এখন তার সাথে আমাদের মিত্রতার শত হচ্ছে, তিনি যার প্রতিবাদ করেছেন, আপনি বললেন তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। অন্যায়ের প্রতিবাদ শত লোকই করে, কিন্তু অন্যায়ের প্রকৃতি কি এটা অনেকে বুঝে উঠতে পারে না। অন্যায়টা কোথায়? যে প্রথম অন্যায় উনি শুরু হচ্ছেন যে ভাষা দিয়ে। এই যে বড় বড় লোকগুলো, বড় বড় দেশ, ফরাসি দেশের মানুষ ইংরেজি শেখে, কিন্তু সে তো ফরাসি ভাষাকে অবজ্ঞা করে ইংরেজি শেখে না। ইংল্যান্ডের লোক ফরাসি ভাষা শেখে, সে তো নিজের ভাষাকে ছোট করে ফরাসি শেখে না। জার্মানির লোক ফরাসি শেখে, ফ্রান্সের লোক জার্মান শেখে। কিন্তু আমরা যখন ইংরেজি শিখি, বা মার্তিনিকের লোক যখন ফরাসি শেখে, ফানো বলছেন, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যে মার্তিনিকের ভদ্রলোকেরা যাদেরকে মধ্যবিত্ত বলে, তারা ফরাসি ভাষায় কথা বলতে এত স্বাচ্ছন্দ্য বোধ করে কেন? নিজের ভাষায় কথা বলতে গেলে ঘৃণা করে কেন? আজকে আপনি বাংলাদেশের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে ফানোর চিন্তার চেয়ে আমাদের মিলটা কোথায়। কিন্তু তিনি দেখলেন আজকের বাংলাদেশের মানুষের যে দুরবস্থা, এই মানুষ ভাষা আন্দোলন করেছে, কারণ সে উর্দু ভাষার চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করে তাই খুব বীরত্ব অর্জন করেছে এবং নিজের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু আজকে ইংরেজির কাছে গেলে তখন সে
মাথা নত করে, শুধু তাই নয় নিজের ভাষাকে ঘৃণা করে। এটা বোঝা যায়, সেটা নিজের ছোট বাচ্চাকে কিন্ডারগার্টেনে সে তাকে বাংলায় পড়াচ্ছে না, অথবা বাংলাটাকে সে ঘৃণা করছে। ইংরেজি শেখার যে দুটো পদ্ধতি আছে পৃথিবীতে, একটা জানেন ইংল্যান্ডের সমকক্ষ দেশ যেগুলো আছে তারা কিভাবে ইংরেজি শেখে, আর প্রাক্তন উপনিবেশগুলি কিভাবে শেখে। এটা পর্তুগিজ ভাষার ক্ষেত্রেও সত্য। অ্যাঙ্গোলা, মোজাম্বিক, গিনি-বিসাউর লোকরা পর্তুগিজে শিখেছে, ইন্দোনেশিয়ার লোকেরা ওলন্দাজ ভাষা শিখেছে। আমাদের মনে হতে পারে যে আমরা ব্রিটিশের ইংরেজি থেকে এখন আমেরিকান ইংরেজিতে পার হয়েছি, কিন্তু নিজের ভাষার যে 12টা বাজিয়েছি আমরা, এইটাই প্রমাণ করে যে আমরা প্রকৃত প্রস্তাবে স্বাধীন হইনি। ফানো এই কথার আগেই বলেছিলেন। তার মার্তিনিকে তিনি দেখলেন এই বদমাশদের দিয়ে স্বাধীনতা সংগ্রাম করা যাবে না। তার প্রমাণ বলে আমি বলি, 1946 সনের কথাটা কোচি তুলেছিলেন। 46 সনের প্রশ্ন উঠল, এই উপনিবেশগুলিকে স্বাধীন হবে মার্তিনি, গুয়াদেলোপ এবং ফ্রেঞ্চ গায়ানা এবং রিউনিয়ন। তখন ফ্রান্স ফানোর শিক্ষক বলে যাকে বিজ্ঞাপন দেওয়া হয়, এম এস সেজার কবি, যাকে তিনি পছন্দ করতেন, তিনি বললেন যে না, আমরা অর্থনৈতিকভাবে এতই দুর্বল যে আমাদের এখন ফ্রান্স থেকে আলাদা হওয়া যাবে না। ফানো এটাতে খুব বেশি আনন্দ পাননি। ইনি ছিলেন ফ্রান্সে পড়া একজন অত্যন্ত উচ্চমানের ছাত্র, উচ্চমানের কবি এম এস সেজার, যার সম্পর্কে ফ্রান্সের বিখ্যাত সুররিয়ালিস্ট কবি আন্দ্রে ব্রেতো বলেছিলেন, কি বলেছিলেন, যে আজকে ফরাসি ভাষা এম এস সেজারের চেয়ে ভালো লিখতে পারে এমন কোনো সাদা লোক নেই, এত ভালো ফরাসি উনি লেখেন। ফানো এটা প্রতিবাদ করে বললেন, বুঝলাম উনি ভালো লেখেন, কিন্তু কালো হওয়ার ফলে উনি ভালো লিখতে পারবেন না, এই কথাটা আপনার মনে এলো কেন? আজকে কোন সাদা ভদ্রলোকও এম এস সেজারের মতো ফরাসি লিখতে পারে না। এই কথা বলার সময় তিনি যে কালো, এইটাই উল্লেখ করার দরকারটা কি? এটাই বইতেই আছে। আমি কথাটা বলছি যে ফানোর চিন্তার ধরনটা বোঝার জন্য। এখন বলি, যে কালো মানুষ নিপীড়িত হচ্ছে, ফানো পুরস্কার এর কারণ হচ্ছে একসময় সে দাস হয়েছিল, একসময় তাকে উপনিবেশে নেওয়া হয়েছিল। আমি আপনাদের 3টা কথা বলে শেষ করব। উপনিবেশ কিন্তু বহু রকমের আছে। বিখ্যাত অর্থনীতিবিদ বিলেতের, যিনি অর্থনীতিতে সুইডেনের পুরস্কার পেয়েছেন, স্যার জন হিক্স, তিনি বলছেন উপনিবেশ 2 প্রকারের। এগুলিকে নাম দিয়েছেন বাণিজ্যিক উপনিবেশ, যেমন আমাদের দেশগুলো ছিল, ইংরেজরা এখানে ব্যবসা করতে আসছে তারপরে চলে গেছে। আর দল উপনিবেশ যেখানে গিয়ে উপনিবেশকাররা বসতি স্থাপন করে, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার কিছু অংশ, অথবা খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, এগুলি স্যাটেলার কলোনি বা বসতি স্থাপনকারী। আর আমাদেরগুলো ছিল ট্রেড কলোনি বা বাণিজ্যিক কলোনি। আমি 3 নম্বর একটা কলোনির কথা বলবো। এগুলো হচ্ছে ফ্রান্স ফানো যেখানে জন্মেছিলেন, মার্তিনিক। এগুলি কি কলোনি বলা যাবে? আমি বলবো যে এগুলি হচ্ছে স্লেভ প্ল্যান্টেশন ইকোনমি। অর্থাৎ যেমন ফানোর পূর্বপুরুষেরা আফ্রিকান ছিলেন, তারা কিন্তু মার্তিনিক দখল করতে যায়নি। দাস ব্যবসায়ীরা তাদেরকে নিয়ে ওখানে বসাইছেন, কিন্তু এখন আফ্রিকার কোন দেশ থেকে তারা আসছিলেন সেটা তারা জানেন না। তারা ফ্রান্সের নামে, তারা ওলন্দাজদের নামে বা ইংল্যান্ডের নামে ওখানে আছেন। যেমন জ্যামাইকাতে ইংরেজ উপনিবেশকরা আছেন, কিউবাতে স্প্যানিশ আছেন, এবং আজকে এই কিউবার অঞ্চলের কাছাকাছি এই গুয়াদেলোপ, এই মার্তিনিক। আমি বলছি এই 3য় ধরনের উপনিবেশের লোক, ওনাদের নিজেদের কোনো ভাষা ছিল না আগে। তারা একটা আফ্রিকার ভাষার সাথে স্থানীয় ভাষার মিশে একটা ভাষা তৈরি করছেন, ক্রেওল, মিশ্র ভাষা, বাংলায় বলেন শঙ্কর ভাষা। সেই ভাষা কথা বলাটা নিম্নমানের, সেই ভাষায় লেখাপড়া করাটা নিম্নমানের ভাবে তাদেরকে এখন ইংরেজি, ফরাসি, ওলন্দাজ অথবা পর্তুগিজ ভাষা অথবা স্প্যানিশ ভাষা শেখানো হয়েছে, এবং এইটা হচ্ছে তাদের রিয়ালিটি। এখন দেশগুলো স্বাধীন হওয়ার পর উনি দেখলেন যে স্বাধীনতা সংগ্রাম বৃথা যাচ্ছে আফ্রিকাতে। এই জন্য তিনি আলজেরিয়ার কাছাকাছি যখন এলেন চাকরি সূত্রে, তখন আলজেরিয়ানদের সাথে যোগ দিলেন। আলজেরিয়ানদের সাথে যোগ দেওয়ার ফলে লাভ হলো তার এই যে, তার যে মনের যে বাসনা ছিল কালো মানুষ অথবা পরাধীন মানুষের মুক্তির পথকে, যেটা গুয়াদেলুপ অথবা মার্তিনিকে করা সম্ভব হয় নাই, তিনি আলজেরিয়াতে এসে পেলেন। আলজেরিয়ার আরবরা এবং কালোরা পরস্পরের শত্রু। আমাদের দেশে যেমন একসময় ব্রিটিশরা হিন্দু এবং মুসলমান পরস্পরের শত্রু এরকম প্রচার করছিল, আফ্রিকাতে এইটাই প্রকাশ করছিল উপনিবেশবাদীরা। কিন্তু আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামে ফ্রান্স ফানো একজন মুক্তিযোদ্ধা হিসেবে যোগ দিলেন। সেই জন্য বলা যায় তিনি 2টা যুদ্ধ করেছেন। দ্বিতীয় মহাযুদ্ধে তিনি ফরাসি দেশকে মুক্ত করার জন্য লড়াই করেছেন জার্মানির বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে, আর এখন ফরাসি দখলদারদের বিরুদ্ধে তিনি আরবদের পক্ষ নিয়ে লড়াই শুরু করলেন। তিনি আলজেরিয়ার প্রভিশনাল গভর্নমেন্ট যেটা বলে, অস্থায়ী সরকারের রাষ্ট্রদূত আকারে ঘানায় গিয়েছিলেন। এই ক্ষেত্রে আমি বলবো তিনি যে মূল দাবিটা তুলে ধরেছেন সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম ছাড়া ফ্রান্স আলজেরিয়া ছেড়ে যাবে না। তার রেচেড অফ দি আর্থ বইয়ের মূল বক্তব্য হচ্ছে এটাই। তখন অলরেডি যুদ্ধ শুরু হয়েছে। তার ওই বইয়ের প্রথম অধ্যায়ের নাম, তিনি মৃত্যুশয্যায় বসে এই বই লিখেছেন, হাতেও লিখতে পারেন না সবগুলি অধ্যায়, অনেকগুলো মুখে বলেছেন, যেটার নাম হচ্ছে কনসার্নিং ভায়োলেন্স বা অন ভায়োলেন্স,
সুর লা ভিওলেন্স, এটা ফ্রেঞ্চ ভাষায় লেখা বই, যেটা ইংরেজি অনুবাদে একটু ভিন্ন আসছে। ফরাসি ভাষায় ভিওলেন্স কথাটার বহু অর্থ আছে। ফরাসি ভাষায় ভিওল মানে হচ্ছে ধর্ষণ, ভিওল মানে শুধু মানে ভায়োলেন্সের গোড়ার কথাটা আর কি। একটা উপনিবেশকে 130 বছর ধরে দখল করে রেখেছে ফ্রান্স, এবং সেখানে তার সংস্কৃতিকে উৎখাত করছে, মানুষজনের মানবীয়তাকে স্বীকার করছে না। সেটার প্রতিফলন শুধু আলজেরিয়াতে নয়, প্যারিসে বা ফ্রান্সের যে সমস্ত অঞ্চলে আরব শরণার্থীরা বা আশ্রয় প্রার্থীরা বা আরব যাকে বলা যেতে পারে বাস্তুচ্যুত উদ্বাস্তুরা গিয়ে হাজির হয়েছে, তাদের সম্পর্কে একই রকম আচরণ ফরাসিরা করতো। এই জন্য বলি ফ্রান্স ফানো আমাদেরকে দুটো শিক্ষা দিয়েছেন। উপনিবেশবাদ বিরোধী যে সংগ্রাম শুরু হয়েছিল 1940, 1950, 1960-এর দশকে, সেইখানে আমাদের স্বাধীনতা সংগ্রামের যে প্রয়োজনীয়তা সেইটাকে শুধু তুলে ধরেননি। কেন ভিয়েতনাম স্বাধীনতা সংগ্রাম কি করে করেছে? ফানোকে দোষ দেওয়ার কারণটা কি? ভিয়েতনাম 30 বছর সশস্ত্র সংগ্রাম করেছে, ফ্রান্সের বিরুদ্ধে 10 বছর, আমেরিকার বিরুদ্ধে 20 বছর। আজকে যে বলছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে যারা সবচেয়ে সফল হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ভিয়েতনাম। কিভাবে সম্ভব হলো? একটা কাহিনী তো আছেই। আমি চীনের কথা বাদ দিলাম, চীনের বিপ্লব সেই 1911 সন থেকে শুরু হয়েছে, 1949 পর্যন্ত চলেছে। কাজে ফানো এই কথাটা বলে নতুন কিছু বলেননি, যে পরাধীন দেশের মানুষের মুক্তির সংগ্রামে পরাধীন দেশের মানুষকে নেতৃত্ব দিতে হবে, অন্যজন এসে তারা মুক্ত করে যাবে না। সেটা তিনি শিখেছেন কোথায়? তার নিজের মাতৃভূমি থেকে। কারণ কালোরা নিজেদের মুক্তির জন্য, দাসেরা মুক্তির জন্য আন্দোলন করে সেখানে মুক্তি পাননি। মার্কিন দেশে যেটা হয়েছে গৃহযুদ্ধ 1860 থেকে 1864-65 পর্যন্ত, তার অন্তত 15 বছর আগে ফরাসি দেশের উপনিবেশে দাসদের মুক্ত করে দেওয়া হয়, দাসদের কোনো আন্দোলন ছাড়াই। ফানো দেখাচ্ছেন এইটাই রোগ। আমি আপনাদের বলি, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের স্বাধীনতার যে ভিত্তি, ব্রিটেনের সাথে যাকে বলা হয় এক ধরনের আপোষ রফা করে আজকে যে আমাদের দেশগুলি পৃথিবীর সবচেয়ে অধপতিত দেশের মধ্যে পতিত হয়েছে, তার কারণ কিন্তু ওইখানেই। আমাদের স্বাধীনতা সংগ্রামকে আমরা এক ধরনের আপোষের মাধ্যমে পেয়েছিলাম। বাংলাদেশ কিন্তু 1971 সনে 9 মাস সশস্ত্র মুক্তি সংগ্রাম করেও মানে পাকিস্তানি এবং ভারতীয় ভাগ্যকে পরিবর্তন করতে পারেনি। আমাদের ভাগ্য ওই রকমই রয়েছে। ফ্রান্স ফানোর থেকে শিক্ষা নেওয়ার আমাদের অনেক ছিল। আমি কথাটা এখন এই পর্যায়ে শেষ করে অন্যদের বলার সুযোগ দিচ্ছি। আমি বলি, বাংলাদেশে আমি সৌভাগ্যবান যে 1976-77 সনে আহমদ ছফার সাথে আমার পরিচয় হয়। তিনি প্রথম আমাকে ওই বইটা দেখিয়ে বললেন, তার টেবিলে পড়েছিল এটা কনস্ট্যান্স ফ্যারিংটনের অনুবাদ রেচেড অফ দি আর্থ। বলছি কি এই বইটা তুমি অনুবাদ করো। তিনি আমার উপর বেশি আশা প্রকাশ করেছিলেন। আমার বয়সটা তখন কম, 20 বছর বয়সে আমি এটা অনুবাদ করতে সক্ষম ছিলাম না। 18 বা 19 বছর বয়সে আহমদ ছফার সাথে আমার দেখা। আমি এটা করিনি, পরে আমিনুল ইসলাম ভূঁইয়া সাহেব করেছেন। কিন্তু ফানোর অন্যান্য বইগুলো এখনো অনুবাদ হয় নাই। বিধানও বলার সময় শুরুতে একটা ফ্রয়েডিয়ান স্লিপ করেছেন। ফানোর বই দুটো নয় 3টা ছিল, যেটার নাম আপনি লিখেছেন এ ডাইং কলোনিয়ালিজম নামে যে বইটা আছে, এটা 1959 সালে বেরিয়েছিল, তার মৃত্যুর 2 বছর আগে। এটার ফরাসি নাম হচ্ছে ল 5 de la révolution algérienne, the 5th year of the Algerian revolution, আলজেরিয়ার বিপ্লবের 5ম বছর। ইংরেজিতে এটা অনুবাদ প্রথমে হয়েছিল স্টাডিজ ইন এ ডাইং কলোনিয়ালিজম, পরে আমেরিকান নিয়মে স্টাডিজটা ফেলে দিয়েছে সংক্ষেপে এ ডাইং কলোনিয়ালিজম। এটা একটা অতি চমৎকার বই। ফানোর 3টা বই মোটামুটি তার জীবনকালে বেরিয়েছিল। আর এখন যেটা বেরিয়েছে 2015 সালে ফরাসি ভাষায়, এক্রি সুর লা লিবার্তে এ আলিয়েনাসিয়ন, রাইটিংস অন এলিয়েনেশন এন্ড ফ্রিডম। আমি আমাদের তরুণদের বলি, ফানোর প্রত্যেকটি বই অমূল্য, এবং এই প্রত্যেকটা যে আমরা এখনো পড়ি নাই, অনুবাদ করি নাই, জাতি হিসেবে বলছি, ইন্ডিভিজুয়ালি 2-1 আপনারা পড়েছেন, এটাই প্রমাণ যে আমাদের মানসিক ডেভেলপমেন্ট এখন আন্ডার ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। এই জন্য বলবো, ফানোকে আমরা শুধু একজন মার্তিনিকের লোক হিসেবে দেখব না। বিশ্বের প্রথম সারির চিন্তাবিদ যাদের বলেন, আপনি জাপল সার্ত্রের লেখা কেন পড়েন? আমি জিজ্ঞেস করি তাদেরকে, বার্ট্রান্ড রাসেলের লেখা কেন পড়েন? একই যুক্তিতে আপনার তার লেখা পড়তে হবে। আপনি মার্কসের লেখা কেন পড়েন? ফানো কোন স্তরের চিন্তাবিদ ছিল আমি সেটা বলি। ফানোর সাহস ছিল বলে তিনি ফ্রয়েডকে চ্যালেঞ্জ করেছেন, জাক লাকাকে চ্যালেঞ্জ করেছেন। একটা উদাহরণ দেই, মানে জাক লাকা 1950 সালের বিভিন্ন বক্তৃতায় বলেছেন, যেখানে মানুষ কথা বলে, যেখানে ভাষা আছে, সেখানে ইডিপাস কমপ্লেক্স আছে। ফানো বললেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি জাক লাকা সাহেব, আমাদের মার্তিনিকে 97% পরিবারে খোঁজ করলে আপনি ইডিপাস কমপ্লেক্স পাবেন না। বলে উই কনগ্রেচুলেট আওয়ারসেলভস অন দ্যাট। কারণ কি? বলা হচ্ছে কি, ফ্রয়েডের যে মডেল, যেটার উপর ভিত্তি করে জাক লাকা কথাটা বলছেন, প্রত্যেক পরিবারে পিতার যে ভূমিকা, বাইরের সমাজে রাষ্ট্রের সে ভূমিকা। ফানো বলেন, আমাদের তো সেই সমাজটাই গড়ে ওঠেনি, কাজে আমাদের এখানে পিতার স্থান গ্রহণ করেছে ঔপনিবেশিক পিতা, অর্থাৎ পরিবার, ব্যক্তি, সমাজ। এটা হচ্ছে ফ্রয়েডের ক্রম। উনি বললেন, না, আমার এখানে
আগে রাষ্ট্র, তারপরে ব্যক্তি, তারপরে পরিবার। এই সিকোয়েন্সটা বদলে গেছে। ফানু বলছেন ব্রনিস্লাও মালিনোসকে বলেছিলেন এই যে পাপুয়া নিউগিনির মতো এই সমস্ত দেশে ইডিপাস কমপ্লেক্স নাই, কারণ সেখানে মাতৃতন্ত্র আছে। ফানু বললেন সেটা আপনার কথা, কিন্তু আমার এখানে হচ্ছে আমার এখানে মাতৃতন্ত্রের ব্যাপার নয়, আমার এখানে পিতাই নেই। যেখানে পিতা নেই, যেখানে পিতা দাস এবং প্রধানত, সেখানে ঔপনিবেশিক শক্তি পিতার স্থান দখল করে। তাহলে ফানু আসলে কি বলছিলেন? ইডিপাস কমপ্লেক্স নাই তা বলেন নাই তিনি, বলে এখানে পিতার ভূমিকা হচ্ছে পিতার নাম, এবং নামটা বদলে গেছে। এখানে এই নাম আমার পিতার নাম নয়। ফরাসি দেশের রাজাই হচ্ছে আমার পিতা, ইংল্যান্ডের মহারানী হচ্ছে আমার পিতা। মজার ব্যাপার, মহারানী কেমনে পিতা হয়? কারণ পিতার জন্য লিঙ্গ স্ত্রী হইতে কোনো বাধা নেই, নারীও পিতা হইতে পারে, কারণ এটা হলো পিতৃ নামের পরাক্রম। জাক লাকা বলছেন মানে লো নো দু লা পে, লোপের মানে কি, নোম দোপের মানে হলো পিতার নাম, আর এটার অপর নাম হচ্ছে পিতার আইন। আইন যেটা বলে চুরি করবা না, খুন করবা না, নো দুপের পিতার আইন, পিতার নিষেধাজ্ঞা। তো সেই জন্য বলে ফ্রান্স ফানো চিন্তাবিদ আকারে ফ্রান্স ফানো ফ্রয়েডকে বলতে পারেন আপনি ভুল করেছেন, জাক লাকাকে বলতে পারেন ভুল করেছেন। এটা অবিশ্বাস্য একটা 25 থেকে 26 বছরের যুবকের জন্য। কিন্তু এখন প্রমাণিত হচ্ছে, আমি পরে জাক লাকার লেখা আবিষ্কার করে দেখলাম, উনি বলছেন যে ফ্রান্স ফানো সঠিক বলেছেন। এটা আমি আগে জানতাম না। বলেছেন এই জন্য যে হ্যাঁ, উনি বলেন উপনিবেশগুলিতে যেখানে সমাজ এখনো বৈদেশিক শাসনের অধীনে, সেখানে ইডিপাস কমপ্লেক্স বিকশিত হয় না। ইডিপাসের জায়গাটা কলোনিয়াল শক্তি দখল করে থাকে। এই কথা বলছেন জাক লাকাই। এটা আমি অনেক পরে আবিষ্কার করেছি। এই জন্য বলছি ফ্রান্স ফানো চিন্তাবিদ হিসেবে অতি উঁচু মানের ছিলেন, আমরা এখনো তার সাথে পুরোপুরি পরিচিত হইনি। মানে তাকে আমরা বলছি যে তিনি মাত্র 36 বছর বয়সে মারা গেছেন, সুতরাং মাত্র 10 বছর তার সাহিত্য চর্চা বা বিজ্ঞান চর্চা, সেই জন্য তার প্রতি আলাদা কোনো রকমের সমবেদনা প্রকাশের দরকার নেই। উনি 36 বছর বয়সে যা করেছেন, আমি 72 বছর বয়সে তা করতে পারিনি। এই জন্য এগুলোকে গুরুত্বপূর্ণ মনে করি আমি। আমাদের আহমদ সফার যে অত্যন্ত প্রখর দূরদৃষ্টি ছিল, তার প্রমাণ বলে রতনে রতন চিনে। এই বাংলাদেশের পণ্ডিতেরা এখনো, বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের দিকে আমি বলি, সবিনয়ে নিবেদন করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের ক্ষমতা নাই ফ্রান্স ফানোর একটা বই অনুবাদ করার, তাকে বোঝার। এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থা। আপনার বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর কথা বলেন না, র্যাঙ্কিং করার জন্য কোন জার্নালে কত আর্টিকেল বেরিয়েছে, এগুলোর দরকারটা কি? আপনি একটা ইংরেজি বই পড়ে বুঝতে পারেন না, সেটা আপনি কি জানেন? আমি এখানে বহু রকমের প্রশ্ন দেখতে পাচ্ছি। মানে হলো ঔপনিবেশিক হেজিমনি এই ধারণাটাকে প্রতিষ্ঠিত করেছে যে ইংরেজি ভাষা জানা মানে শিক্ষিত হওয়া। আমি বলছি ফ্রান্সে কিন্তু হুবহু মার্তিনিকে ফরাসি ভাষা জানা মানে শিক্ষিত হওয়া। ফ্রান্স ফানো বলছি যে ইংরেজি আমার চেয়ে ভালো জানতেন, কিন্তু উনি মনে করতেন ইংরেজি জানেন না, উনি ফরাসি ভালো জানতেন। তো একইভাবে আমি বলবো ভাষাটা, বিদেশি ভাষাটা শেখাটা আমাদের জন্য একটা সম্পদ। স্বয়ং কার্ল মার্কসের মতো লোক বলেছেন বিদেশি ভাষা হচ্ছে জীবন সংগ্রামের টিকে থাকার হাতিয়ার। এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু মার্কস আর ক্যাপিটাল বইটা কেন জার্মান ভাষায় লিখেছেন, বা কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো নামক তার যে দলিলটা, সেটা তিনি কেন জার্মান ভাষায় লিখেছেন? এটা ইংরেজি অনুবাদ করেছে অন্যরা। এটা হচ্ছে কি, জার্মানি তখন একটা জাতি হিসেবে দাঁড়িয়েছে, জার্মান ভাষার একটা মর্যাদা হয়েছে বলেই। বাংলা ভাষা কিন্তু ইংরেজি বা জার্মানের চেয়েও প্রবীণ ভাষা, কিন্তু আজকে ঔপনিবেশিক পরাধীনতার কারণে আজকে বাংলা ভাষার এই বিতিকিচ্ছিরি দশা। আমি উদাহরণ দিয়ে বলছি, ফ্রান্স ফানোর কাছ থেকে এটা শেখার আছে অনেক বিষয়ে। অর্থাৎ আমি শেষ করি এইভাবেই, পরাধীন মানুষ যখন পরাধীন থাকে তখন মাঝে মাঝে সে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। একটা উদাহরণ, এই যে আমাদের দেশে এখন ধর্মীয় প্রতিক্রিয়াশীলতা দেখা দিয়েছে, এটা হচ্ছে পরাধীনতার একটা পাল্টা প্রতিক্রিয়া। অন্যান্য দেশেও, যেমন ভারতে হিন্দুত্ববাদ দেখা দিয়েছে, যে আমরা প্রাচীন ভারতকে পুনরুজ্জীবিত করলেই বোধহয় আমরা ঔপনিবেশিকতার যে অগ্লানি সেটা দূর করতে পারবো। সেটা করতে গিয়ে সে ভারতে খ্রিস্টান, মুসলমান এদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিয়ে দেয়, তাদেরকে অত্যাচার করে। এটা ফ্যাসিজমে রূপান্তরিত হয়েছে। একইভাবে ফানো বলেছিলেন এই যে আপনারা নেগ্রিচুড বা নিগ্রত্ব করছেন, হিন্দুত্ব কথাটার সাথে মিল আছে, কিন্তু সেটা লক্ষ্য করবেন। নিগ্রত্ব ইংরেজিতে বলে, ফরাসি ভাষায় নেগ্রিচুড। এই নেগ্রিচুডের মানেটা কি? যে কালোরাই সুন্দর। এইটা সেনেগালের রাষ্ট্রপতি হয়েছিলেন পরে, যিনি লিওপোল্ড সেদার সগর, যিনি এম.এ. সেজারের চেয়ে বয়সে বড় ছিলেন, তার বন্ধু, তারা এটা আন্দোলনটা শুরু করেছিলেন প্যারিসে ছাত্র হিসেবে। সেটা ঠিকই আছে, ফ্রান্স মানে এটাকে একদিকে সমর্থন করেছেন। যেমন সার্ক যখন তাদের কবিতার বইয়ের নিন্দা করার মুখবন্ধ লিখলেন, একটা কবিতার বই বের করেছিলেন লিওপোল্ড সেদার সগর, নাম হচ্ছে নিগ্রো কবিতা বা মালাগাছি কবিতার সংকলন, 1948 সনে। সেই বইয়ের ভূমিকা লিখতে গিয়ে ফ্রান্স সার্ত্র বললেন যে এটা হচ্ছে
একটা অস্থায়ী আন্দোলন, এটা জয়ী হবে না। তখন ফানু ছাত্রকে গালি দিয়েছেন যে না, কালোদের যখন সারা পৃথিবী থেকে বঞ্চিত করেছেন, সে যখন নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা আন্দোলন করছে, তাকে আপনি তাকে অধিকারচ্যুত করলেন, এটাকে একটা মাইনর প্রেমিস বললেন, মানে সিলোজিজমের গালিগালাজ করলেন। কিন্তু ফানু নিজে নিগ্রত্ব বরণ করেননি। উনি বলেন নিগ্রোর মুক্তি নিগ্রত্বের মধ্যে নয়, নিগ্রোর মুক্তি হচ্ছে মানবতার মধ্যে। এবং সেটা করতে হলে ইউরোপের যে সাদা সমাজ কালোদের অত্যাচার করে তারাও যে নিজেদেরকে অমানুষ করে ফেলেছে, সেই কথাটা তাদের বোঝাতে হবে। এটাই আজিজুল রাসেল প্রথমে পড়ে বলছিলেন যে আসুন আমরা আর একটা ইউরোপ গড়ে না তুলি। আর একটা ইউরোপ গড়ে তুললে কি হয় সেটা মার্কিন যুক্তরাষ্ট্র দেখে বুঝতে পারছেন না? ইউরোপ যে অমানুষ হয়েছে তার চেয়ে ভীষণ অমানুষ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা এরকম আর একটা নকল ইউরোপ চাই না। কাদের বলছেন তিনি? 60-এর দশকে যখন দলে দলে আফ্রিকার দেশ স্বাধীন হতে শুরু করেছে, আমাদের দেশগুলি শ্রীলঙ্কা, মিয়ানমার, পাকিস্তান, ভারত এগুলি স্বাধীন হচ্ছে, তখন সেই সময় এগুলি স্বাধীন হয়ে গেছে, ইন্দোনেশিয়া স্বাধীন হয়েছে। তিনি বলছেন এইভাবে আপোষের মাধ্যমে যারা স্বাধীনতা লাভ করছেন, খবরদার আপনারা আরেকটা মার্কিন যুক্তরাষ্ট্র আবার বাসনা করছেন, সেটা কোনো মুক্তি দেবে না। এই যে দূরদৃষ্টি, এই জন্য যে কথাটা রাসেল বারবার বলছে ডিকলোনাইজেশন, আমরা বাঙালিরা এখনো বাংলা বলার সময় মানে ইংরেজি না বলে পারছি না। বলা উচিত পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়া, স্বাধীন হওয়া শুধু নয়, পরাধীনতা থেকে মুক্ত হওয়া, দাস প্রথা থেকে মুক্ত হওয়া। পরাধীনতা জিনিসটা কি আমরা এটা বুঝতে পারছি না। কলোনাইজেশনের অর্থ হচ্ছে কি, একজন ব্যক্তির দাস হওয়া নয়, সমগ্র সমাজকে দাসত্ব বন্ধনে আবদ্ধ করা। অসাধারণ ব্যাপার। আমি বলি, ভারতে একজন বিখ্যাত ইতিহাসবিদ যার কথা আমরা এখনো মনে রাখি, তার নাম হচ্ছে ডি কোসাম্বি, মহারাষ্ট্রের লোক, দামোদর ধর্মানন্দ কোসাম্বি। তিনি বারবার বলেছিলেন প্রাচীন ভারতে দাস প্রথা ছিল না। এটা যে বলে ইউরোপীয়দের মানে স্লেভারি ছিল না, কারণ আমাদের এখানে এই যে যাদেরকে আর্যরা জয় করে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে, তারা তো জঙ্গলে গেছে, তারা ট্রাইব হয়েছে, কিন্তু যাদেরকে পরাস্ত করে তার সমাজে তারা নিচু শ্রেণীতে রেখেছে, শূদ্র বলেছে অথবা অচ্যুত করেছে, তারা কি গোটা গ্রামটাকে দাসত্বে পরিণত করেছে। প্রাচীন ভারতে দাস প্রথা ছিল না, কিন্তু প্রাচীন ভারতে গোটা গ্রামকে দাস রূপান্তরিত করা হয়েছে। আমি মনে করি আধুনিক দাস প্রথা, যেটা ধনতন্ত্রের আবির্ভাবের পরে যে দাস প্রথা, আফ্রিকা থেকে দাস নিয়ে আমেরিকায় চাষাবাদ করানো, মরিচাষে চাষাবাদ করানো, অথবা ফিজি দ্বীপে নিয়ে যাওয়া ভারত থেকে, যাদেরকে ইন্ডেনচার লেবার বলে, এটা আধুনিক দাস প্রথা। ফানু বললেন এই দাস প্রথার হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমি 3 প্রকার দাস প্রথার কথা বললাম। যারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা এগুলি দখল করেছে, এটা হচ্ছে প্রথম, স্থানীয় অধিবাসীদেরকে সম্পূর্ণ উচ্ছেদ করা। আর হলো ভারতের মতো, শ্রীলঙ্কার মতো, ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে ব্যবসা করতে এসে এগুলিকে দাসের মতো আচরণ করে এদের কাছ থেকে সম্পদ এবং জনগণের শ্রম লুণ্ঠন করে তারপরে চলে যাওয়া, এটা হলো দ্বিতীয় শ্রেণীর। আমি তৃতীয় শ্রেণীটা বলছি এই সমস্ত মরিশাস বলেন, ত্রিনিদাদ বলেন, আপনার ফিজি বলেন অথবা মার্তিনিক বলেন, এইগুলি যে দাস প্রথা, এগুলো আরো খারাপ। মানে এটা দুইটার মিশ্রণ করেছে। আমেরিকান যে আপনার সেটেলার কলোনিয়ালিজম এবং আমাদের ট্রেড কলোনিয়ালিজম, দুইটাকে মিশালে যেটা হয় সেটা হয়েছে। আমি যে ফানু হচ্ছে সেরকম দাস প্রথা বিরোধী চিন্তাবিদ। আমাদের দেশে বহু রকমের চিন্তার প্রয়োজন আছে মানে আমাদের যে এখন যে ভারতে যেটা হরিজনদের আন্দোলন, মহাত্মা গান্ধী কত নাম দিলেন লক্ষ্য। একসময় আমরা শুনতাম এক্স আনটাচেবল, একসময় আনটাচেবল ছিল সাবেক, তারপরে 1971-এর পর থেকে দলিত শব্দটা চালু হয়েছে, বেশি আগের না কিন্তু পুরনো শব্দ নয়। এখন আমরা যোগেশ মন্ডলকেও দলিত নেতা বলি, পশ্চিমবঙ্গের সুকৃতি রঞ্জন বিশ্বাসকেও দলিত নেতা বলা হচ্ছে। আমি বলছি এইগুলি হচ্ছে ভারতীয় দাস প্রথার বিভিন্ন রকম ফের। আজকে এই রকম ফেরের বিরুদ্ধে আমাদের যে যদি সামান্য চেতনা জেগে থাকে, তাতে ফ্রান্স ফানুর একটা অবদান আছে। ফানুর লেখা অনেকেই পড়েছেন, আমি জানি পণ্ডিতদের মধ্যে পড়েছেন, কিন্তু তার লেখা ব্যাপকভাবে প্রচারিত হয়নি। যে আমি দেখেছি, আমি এখানে শুভ বসুর মন্তব্য দেখছি, আমার বন্ধু, উনি বলছি ওনার লেখার মধ্যে আছে গ্রামসি এবং ফানুর চিন্তাকে উনি একসাথে তার বিচারের মধ্যে এনেছেন। আমি মনে করছি এটাই সঠিক পথ। তো আপাতত আমি এখানে থামি, আপনাদের কথাবার্তা আর একটু শুনি আর কি, কোনো প্রশ্ন থাকলে করেন। ধন্যবাদ স্যারকে। আমরা শেষ পর্যায়ে আসলে আমরা আর হয়তোবা 20 মিনিট বা 25 মিনিট এই অনুষ্ঠান চালাবো। আমি আবার আসলে প্রিয়াঙ্কা চৌধুরীর কাছে আসতে চাই, যদি সংক্ষেপে 2 মিনিটে আপনার ফানু নিয়ে আপনার এখনকার ভাবনা যদি উপসংহার আকারে বলেন আর কি আমাদের। প্রিয়াঙ্কা। ধন্যবাদ বিধানদা। এতক্ষণ আসলে শুনছিলাম, শোনাটাই আসলে বড় জায়গা ছিল শোনার জন্য। বাকিদের সাথে আমিও ছিলাম। শেষের জায়গাগুলো যদি বলা হয় যে এখনকার মানে আমি
কথাগুলো হয়তো একটু গুলিয়ে যাচ্ছে, বা কারণ এতগুলো এই এই বড় বড় মানুষের সামনে কথা বলাটা আসলে ঝামেলাজনক আর কি আমার জন্য। কিন্তু ফ্রান্স ফানো আবারও আমার কাছে যেটা ইয়ে হয়েছে, মানে মনে হয়েছে যে পড়াটা এই কারণে প্রয়োজন যে আমি আমার সময়টাকে আসলে কিভাবে দেখতে পারি সেটা সেটা জানার জন্য। অনেকের মধ্যেই এখনকার রেসিজম বা বর্ণবাদ যদি বলি, যে সেখানে আসলে ফাইন লাইনটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এটার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। অনেকের কমেন্টের মধ্যেও দেখছি যে সুন্দর হওয়া মানে ফর্সা হওয়া, তো এটার সাথে যদি একটু মিলিয়ে যদি এখনকার আমাদের ফেয়ার এন্ড লাভলির নতুন নামকরণ যদি দেখা যায়, যে শুধুমাত্র একটা আন্দোলনের চাপে পড়ে তারা এই যে একটা পণ্যের নামটা বদলে দিয়ে সেটাকে চেষ্টা করা হচ্ছে যে না, কিন্তু পণ্যটা তো সেই পণ্যই থাকছে। কিন্তু এই যে এখন কি নাম দিয়েছে যেন, মানে আমার কাছে এখন মনে হচ্ছে ফেয়ার এন্ড লাভলির নতুন নামটা কি যেন? এখন গ্লো এন্ড লাভলি হয়ে গেছে স্যার এখন। কিন্তু সেটা তাতে কিন্তু ফেয়ার এন্ড লাভলি বা গ্লো এন্ড লাভলি ময়শ্চারাইজার হয়ে যায়নি, সে কিন্তু এখনো সেই ফেয়ারনেস ক্রিমই আছে। তো এই টু অল দ্য ফেয়ারনেস আমার মানে মনে হয় যে না, সেই ফেয়ারনেসের জায়গাটা কোথায়, যে আর উই বিং ফেয়ার অ্যাজ ইন জাস্ট, নাকি আর উই বিং ফেয়ার অন দ্য স্কিন। তো ফানো যে এপিডার্মাল কনসেপ্ট যেটা বলছে, আমি যাব এন্ডোডার্মাল কনসেপ্টে, যে আমরা একদম স্কিনের ভেতরে কি কি আছে সেগুলো বের করার চেষ্টা করি, এবং নিজের সময়টাকে আর একটু বেশি উপলব্ধি করার চেষ্টা করি। এখন আসলে সময় এসছে যে আমরা নিজের সমাজটাকে আসলে বুঝি। কারণ স্যার কথা বলছিলেন, আমি আরেকটু অল্প সময় নিয়েছি, স্যার কথা বলছিলেন যে বাংলা মানে ইংরেজি শেখার কথা বাংলা ভুলে গিয়ে, কিন্তু বাংলা নিজেই যখন আরো ভাষার উপরে চড়াও হয়ে থাকে, এবং তাদের প্রাথমিক শিক্ষাও যখন তাদের নিজেদের ভাষায় তারা করতে পারেন, এবং বাংলা না শিখলে সে যে বাংলাদেশীয় সভ্য মানুষ হয়ে ওঠে না, এই ধরনের চিন্তা ভাবনাগুলোর দিকেও আমাদের আসলে দেখা দরকার। এবং সেটা বারে বারে কিন্তু এমন না যে ফানো ছাড়া আরো কেউ বলেনি, অনেকেই মানে এই কথাগুলো অনেকেই এসে, এবং নিগৃহীত যারা আমাদের দেশের যারা বাউল, সবচেয়ে বড় জায়গা যেখানে যারা তারাই নিগৃহীত, এবং নিগৃহীত হওয়ার পরে তারা নিজেদের চর্চাটা যেভাবে করে যায়, তাদের সংগ্রামটা যেভাবে করে যাচ্ছেন, তো এই নিগৃহীত মানে বা আমি ঠিক মানে আমি যদি মেয়ে হয়েও কথাটা বলি, যে তার মধ্যে জেন্ডার ইকুইটির কনসেপ্ট, এই যে নিগৃহীত কে কিভাবে কত ভাবে আসলে অপ্রেসড হচ্ছে, এই জায়গাগুলো আসলে উপলব্ধির সময়টা আসলে এসছে। তো সেটাতে সেই আমার যে যাত্রাটা হবে, সেই যাত্রার মধ্যে ফানো খুব ভালো একজন সঙ্গী, এবং যার সাথে আসলে কথা বলা যায় একটা ডায়ালগের মধ্যে। বিধান, আমি 1 মিনিট বলছি এটা বিষয়ে। এই হচ্ছে ফানোর প্রথম বইটা, আপনারা দেখতে পাবেন। এটা এই যে পুনোয়া মাস্ক ব্ল, যেটা আর কি, এই তার ছবি। এই ভদ্রলোকের ভাষা নিয়ে যে প্রথম প্রবন্ধ, তাতে আমি উদাহরণ দিয়ে বলছি, ওনার দেশে দখলদার ছিল ফরাসিরা, সেই জন্য উনি প্রথমে প্রশ্ন করছেন যে আমাদের দেশের ভদ্রলোকেরা শুধু ফরাসি ভাষায় কথা বলতে চায়, স্থানীয় ভাষায় কথা বলতে লজ্জা পায় কেন? আমি তার উদাহরণস্বরূপ বাংলাদেশের ভদ্রলোকেরা যাদের মাতৃভাষা বাংলা, তারা নিজেদের মধ্যে কথাবার্তার অর্ধেকটা ইংরেজিতে বলার চেষ্টা করেন। সৌভাগ্যবশত তারা ভালো ইংরেজি জানেন না, সেজন্য পারেন না, এটা আরেকটা সমস্যা। কিন্তু আপনি এই উদাহরণটা চাকমাদের একরাও যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এটা গারোদের মধ্যেও যেতে পারেন। আমি শুধু উদাহরণ দিয়েছি বাংলা ভাষা নিয়ে, যে বাংলাদেশে বোঝার সুবিধার জন্য বললাম। বাংলাদেশে যে লোক ভাষা সংগ্রাম করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বলে দাবি করে, সে বাংলাকে অনুন্নত ভাষা মনে করে। আপনি বলবেন যে এটা তো অবজেক্টিভ সত্য, বাংলাতে ইংরেজির মতো তাতে এত বই না, আমি তো ডাক্তারি বাংলায় পড়তে পারতেছি না। ফানো বলছেন কি আজকে যে বস্তা, এটা কিন্তু ইতিহাসের ফল, এটা চিরকালের শেষ কথা নয়। আমি যে ফানোর সাথে আমাদের আলোচনা চলতে পারে, আমি উদাহরণ দিয়েছি, আশেপাশে অঞ্চলে কথা বলেছেন, আমরা ইংরেজি ভাষা অঞ্চলে কথা বলছি। মানে এখানে দ্বন্দ্বটা উদাহরণ হচ্ছে আমি ইংরেজি বাংলা, ওখানে ছিল তার মার্তিনিকের ক্রেওল ফরাসি, এইটুকু। অন্যকে ছোট করার জন্য আমি এটা বলছি না,
এবং নারী পুরুষ নিয়েও একটা কথা সবসময় আসে, এটা উপনিবেশবাদীরা সবসময় বলে, যখনই আপনি নিজের ভাষার কথা বলে তখন সে আঞ্চলিক ভাষার কথা বলে। এটা করে তারা সফল হয়েছে। তারা সবসময় ভুল বলে তা আমি বলছি না। একসময় অহমিয়া, উড়িয়া দুটোই বাংলা ভাষার আঞ্চলিক ভাষা হিসেবে পরিচিত ছিল, এখন সিলেটি বা চাটগাঁইয়া যেমন আছে, কিন্তু ওরা তো এখন স্বাধীন ভাষা হয়েছে। সেই আলোচনা আরেকদিন করতে হবে। বলুন। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ। এবং প্রিয়াঙ্কাও যেটা বলছিলেন যে এখনকার সময়কে বুঝতে হলে আসলে আমি মনে করি যে একজন দার্শনিকের কাছ থেকে আসলে আমাদের সবসময় তিনি সমসাময়িক থাকেন এবং তার কাছ থেকে সবসময় আমরা নতুন ভাবনা চিন্তার যে জায়গাগুলো সেগুলো আমরা নিতে পারি। আজিজুল রাসেলের কাছে আসতে চাই, আপনি যদি কিছু যুক্ত করতে চান খুব সংক্ষেপে 2 মিনিটে। আসলে যুক্ত করার তেমন কিছু নেই। স্যার অনেক অনেক চমৎকার আলোচনা করেছেন এবং সব বিষয়ে এসেছে। তারপরও আমি বলি যে প্রিয়াঙ্কা যেটা বললেন, যে ভাষার যে দৌরত্ব, যে বাংলা ভাষাও এক ধরনের ডোমিনেন্স তৈরি করেছে কিনা, সেটা আসলে মানে এটা একটা কঠিন আলোচনার বিষয়। কারণ কি, আসলে ফানোকে শুধুমাত্র আমরা কিন্তু ন্যারো হচ্ছে যে পার্টিকুলারের মধ্যে মানে যেটা স্থানিক করে রাখলে সমস্যা। ফানো যেরকম একই সাথে আইডেন্টিটির আমি বলবো যে একটা যেমন এই জন্যই ফানো নিগ্রিচুড মুভমেন্টকে বলেছিলেন যে এক ধরনের এটা সংকীর্ণ মুভমেন্ট, কারণ ফানো একইভাবে স্থানিককে গুরুত্ব দিয়েছিলেন এবং যেটা আমরা বৈশ্বিক যে ইউনিভার্সাল বলি সেটাকে গুরুত্ব দিয়েছিলেন। ফানো একেবারে স্টনস ন্যাশনালিস্টও না, আবার ফানো একেবারে যে স্থানিকতা বাদ দিয়ে যে আমরা একেবারে মানে স্থানিক ছাড়া তো আসলে কিভাবে ইউনিভার্সাল হবে, কারণ একটা ইউনিভার্সাল হতে হলে তো স্থানিকের ভেতর দিয়ে যেতে হয় এবং অনেক স্থানিক মিলেই আসলে একটা ইউনিভার্সাল। সেই জিনিসটা আমার মনে হয় এই জিনিসটা অনেকে এড়িয়ে গিয়েছেন। আবার অনেকে ফানোর এই যে ইউনিভার্সাল হিউম্যানিজমের কথা বলছেন সেটাকে অনেকে ইউটোপিয়া বলতে চেয়েছেন। যেমন আমি প্রথমেই বলেছি অধ্যাপক দীপেশ চক্রবর্তী অনেকটা তার লেখায় এই মনোভাব পাওয়া যায় যে এটা এই যে এরকম কি হবে, এটা কি হওয়া সম্ভব। আসলে সেরকম যদি বলি কোনো কিছুই কিন্তু হওয়া সম্ভব না। মার্কস যেটা ইনভিশিয়াস করেছিলেন বা যেটা মানে চেয়েছিলেন যে যেরকম শ্রেণীহীন একটা সমাজ হবে সেটাকে তো আমরা তাহলে বলে দেব যে একটা ইউটোপিয়ান চিন্তা। আমি মনে করি ফানো যেটা করেছেন, ফানো কোনো চিন্তার সাথে মানে যে ঝেঁটিয়ে বিদায় করবো ওরকম না। ফানো যেখান থেকে পেরেছেন যেটা তার মনে হচ্ছে ভালো সেই চিন্তা নিয়েছেন, আবার যে চিন্তা মনে করেছেন যে সমস্যাপূর্ণ সেটাকে এড়িয়ে গেছেন। সেখানে ফানোকে আমি দেখবো এই জন্য ফ্রয়েডের সাথেও এনগেজ করবেন, লাকার সাথেও এনগেজ করবেন, আবার আমি দেখবো যে মার্কসের সাথে এনগেজ করবেন। যে ফানোকে আমি বলতে পারি এই জন্যই যে একজন অর্গানিক চিন্তক, আবার অর্গানিক কথাটা বলছি যে কারণ ফানো আন্দোলনের সাথে সরাসরি জড়িত এবং সেখানে যেটা দেখেছেন যে চিন্তাকে সব চিন্তাকে কাজে লাগাতে চেয়েছেন এবং সেটা কাজে লাগাতে যে আমি দেখব যে মার্ক্সবাদকে অনেকটা এক্সটেন্ড করেছেন, যেটা ইউরোপীয় যে মানে একটা অর্থোডক্স মার্ক্সবাদের যে আছে সেটাকে তিনি অনেকটা স্ট্রেস করেছেন আমি বলবো। আর ফানো আমাকে একটা সময় দেন, আমি একটু যোগ করি। ফানো যখন আলজেরিয়ার মুক্তি সংগ্রামে যুক্ত হচ্ছেন তখন আপনারা একটা নিজেদের জিজ্ঞাসা করেন আলজেরিয়ার মুক্তি সংগ্রামকে ফরাসি দেশের কমিউনিস্ট পার্টি কিভাবে দেখেছিলেন? সমর্থন করেনি। তো ফানোকে এই ঝুঁকি নিতে হয়েছে। ফানোর সমালোচক দুই ধরনের, হানা আরেন জাতীয় যারা লিবারেল সমালোচক আছেন, দীপেশ চক্রবর্তী সেই দলে যোগ দিয়েছেন। লিবারেল মানে যারা নিজেদেরকে মনে করে স্বাধীনতার আমরা পূজারী এবং ইউটোপিয়া প্রচার করতেছেন, এইটা সমালোচক। কিন্তু আবার কমিউনিস্ট পার্টির লোকেরা আমাদের দেশের প্রচলিত দেখেন মস্কো থেকে কমিউনিস্ট পার্টির লোকেরা কি বই পাঠ করেন সেটাই একে দেশের লোকেরা নিত। তারা ফানো সম্পর্কে তাদের মনের মধ্যে দ্বিধা এখনো কাটেনি। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পরেও আমি দেখি তাদের সেই পুরনো চিন্তাবিদদের মধ্যে সেটা রয়েছে। এই জন্য ফানোকে বুঝতে হলে বুঝতে হবে তিনি ছিলেন উপনিবেশবাদী যে সমস্ত শক্তি তাদের বিরুদ্ধে, এবং সেখানে যদি যে কেউ সহায়তা করে সে কমিউনিস্ট হলেও তিনি তার সাথে আছেন, না করলে নাই।
আপনারা জানেন এমএস সেজার কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে তিনি ফ্রান্সের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই ইলেকশনে ফানো কর্মী হিসেবে কাজ করেছেন 1945 সনে, কিন্তু 1956 সনে তিনি যখন পদত্যাগ করলেন তখন ফানো তাকে সমর্থনই করেছেন। কথা হচ্ছে উনি বলেন যে ফরাসি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মরিস থোরেজের কাছে পদত্যাগপত্রে ফানোর শিক্ষক প্রতিম এমএস সেজার বললেন যে তোমরা এই আমাদের উপনিবেশ এর মধ্যে যারা আমরা কালো মানুষ আছি আমাদের সমস্যা বুঝতে পারছো না। তো আমি বললাম রাসেল যেগুলিকে পার্টিকুলার বলছেন এটা হচ্ছে গরিবের সমস্যা, দাসের সমস্যা, পরাধীন লোকের সমস্যা। কিন্তু পৃথিবীতে একজন পরাধীন লোক আছে, আরেকজন পরাধীনতা তাকে দাসত্ব শৃঙ্খল তার পায়ে যে পরিয়ে দিয়েছে সে আছে। তাকে কি বলেন? ফানোর প্রথম বইটার নাম দিয়েছিলেন কি? অ্যান এসে অন দি ডিসএলিয়েনেশন অফ দ্য ব্ল্যাক ম্যান। আসলেই তাই, এসেই মানে এই এসে কার জন্য? যারা এলিয়েনেটেড হচ্ছে তাদের জন্য। কালোরা তো এলিয়েনেটেড বটেই, সাদারাও এলিয়েনেটেড। উনি বলেন উভয়েরই দুইটা মানসিক রোগী, দুইটাই নিউরোটিক রোগী। আমি এই জন্য বলছি তাকে বোঝার জন্য আমার খুব দুঃখ লাগে যে দীপক চক্রবর্তীর লোকেরা কোনো লেখাপড়া না করে ওকে গালি দিচ্ছেন। কোনো লোকের লেখা পড়ে তাকে গালি দিলে ভালোই লাগে। ফানো তো মোটেই ইউটোপিয়ান ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত বাস্তববাদী, কঠোর সংগ্রামী। এই জিনিসটা বোঝা দরকার। মুক্তিযোদ্ধা, ডাক্তার, এটা তার আসল পরিচয় নয়। তিনি ডাক্তারির পাশাপাশি ফ্রান্সের তৎকালীন শ্রেষ্ঠ দার্শনিকদের ছাত্রও ছিলেন। তিনি মরিস মেরলো-পোঁতির ক্লাসে রেগুলার বসেছেন, মানে শেখার জন্য। তাহলে এই লোককে ইউটোপিয়ান বলা যায় না। তিনি যা লিখেছেন সেটা হচ্ছে অত্যন্ত বাস্তবসম্মত লেখা। তার ধরেন প্রথম বইটা হলো কালো মানুষ কেন নিজেকে ছোট মনে করে, হীনমন্যতায় ভোগে, সেটার ব্যাখ্যা এটা কিন্তু। দ্বিতীয় বইতে তিনি কি করে কালো মানুষ লড়াইয়ের মাধ্যমে স্বাধীন হতে পারে, সেই বই আলজেরিয়াটা, যেটা বিধান প্রথমে ভুলে গিয়েছিলেন। তৃতীয়টা হচ্ছে ভবিষ্যতে কালো মানুষের সংগ্রামের ইতিহাসটা কি হবে। ইতিহাস মানে শুধু অতীত নয়, ভবিষ্যৎ বটে। এই জন্য বলে ফানোকে বোঝা আমাদের জরুরি। এবং ভাষার কথাটা তিনি বলেছেন শুধু এই জন্যই, মানুষের এলিয়েনেশন প্রথমেই শুরু হয় তার ভাষার মধ্য দিয়ে। প্রথম বাক্যটাকে যেটার অনুবাদ বিধান পড়ে শোনালেন, উনি বললেন উই অ্যাটাচ এ ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স টু দ্য ফেনোমেনন অফ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি ঠিকভাবে অনুবাদ করতে পারি নাই। nous attachons une importance fondamentale, এই মানে হচ্ছে ফেনোমেন দ্য লঙ্গাস। কথাটা খুব ইন্টারেস্টিং। ভাষার প্রতি আমাদের যে অনুরাগ উনি বললেন সেটা আমার জন্য নয়, অপরের সাথে আমার সম্পর্কের মাত্রা বোঝা যায়। এই জন্য আমি ইংরেজি বাংলার কথার উদাহরণ হিসেবে দিয়েছি। আপনি বুঝতে পারেন আপনি কতটুকু স্বাধীন হয়েছেন অথবা কতটুকু হননি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জহিরুল ইসলাম কোচি, আপনি যদি কিছু যুক্ত করতেন আর কি, মানে শেষ মন্তব্য হিসেবে। না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জীবনে আদর্শ প্রয়োজন। এবং আজকে যখন বৈশ্বিকভাবে আমরা আক্ষরিক অর্থে একটা বৈশ্বিক স্বাস্থ্য সংকটে আছি, এবং যে ধরনের আমরা বিশ্ব ব্যবস্থার মধ্যে আছি, এটা একটা নয়া উপনিবেশবাদী ব্যবস্থা। এই আমরা যেটাকে নব্য উদারনীতিবাদী অর্থনীতি বলি, এটা ব্যাপক অর্থে একটা নব্য উপনিবেশবাদ। এবং সেই নব্য উপনিবেশবাদী একটা সমাজে বাস করে আমরা যখন ফ্রান্স ফানোকে পাঠ করি, এবং ঘটনাচক্রে তিনি একজন চিকিৎসক, তিনি একজন সত্য অনুসন্ধানী মানুষ, এবং একজন জাতীয় মুক্তি সংগ্রামী। শুধু জাতীয় মুক্তি সংগ্রামী আমি বলবো না, সব ধরনের উপনিবেশের থেকেই তিনি বিশ্বকে মুক্ত করতে চান। অথবা যেখানেই, এটা শব্দের দিকে একটা কবিতা আছে, যেখানেই পা রাখি সেখানেই হয়ে যায় জন্মভূমি, এরকম কাছাকাছি, আমার এই মতো পুরো মনে নাই, যেখানেই দুপা রাখি সেখানেই হয়ে যায় জন্মভূমি। তো এই যে আমি মনে করি যে এই আন্তর্জাতিকতাবাদী কথা যদি বলি, যেটা মানুষের সাম্যের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, সেই মানুষগুলোকে স্মরণ করা মানে আসলে নিজের যে অঙ্গীকার আছে, আমরা সেই অঙ্গীকারকে আবার নিজেকে স্মরণ করিয়ে দেয়া। তো সেই জায়গায় ফ্রান্স ফানো আমাদের জন্য খুবই জরুরি। এবং এত সংক্ষিপ্ত একটা জীবনে চাইলে মানুষ কত কিছু করতে পারে, এবং এত সংক্ষিপ্ত কথার মধ্যে জীবনের কত গভীর ব্যাপ্ত কথা বলতে পারা যেতে পারে, সেটার জন্য উনি আমাদের জীবনে একটা উদাহরণ হয়ে আছেন। এবং আমি মনে করি যে তাকে স্মরণ করার মধ্যে দিয়ে আসলে আমরা আমাদের একটা কবিতার কথাই মনে হচ্ছে, এবার নদীর জলে ধুয়ে নিব পরাজিত মুখ। এই যে নানাভাবে নানা প্রয়োজনেই আমরা পরাজিত হয়ে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে এবার দেয়ালে পিঠ ঠেকার মতোই ঘুরে দাঁড়ানো তার দরকার। আমার একটা দৃশ্যের কথা বলে আমি শেষ করি। আমি যেহেতু বলে যে একটা দূতাবাসে কাজ করি, এবং সেখানে যেটাকে বলে যে আক্ষরিক অর্থে সাদা মানুষদের সাথে আমার
মোকাবেলা করতে হয়, দেখা সাক্ষাৎ হয়। তো আমাদের রাষ্ট্রদূত যখন বিদায় নেওয়ার আগে একটা আমাদের শেষ বৈঠক ছিল, এবং সেই বৈঠকে আমি একটা KN95 মুখোশ নিয়ে পরে গেছি, সাদা ছিল সেটা আর কি, এবং আমাদের রাষ্ট্রদূত পরেছিলেন একটা কালো মুখোশ। তো ওই দৃশ্যটা আমার মনের মধ্যে একটা ছবি তুলে রাখতে পারলে ভালোই লাগতো, যে সাদা চামড়া কালো মুখোশ এবং কালো চামড়া সাদা মুখোশ, দুই মুখোশের মধ্যে হয়তো কথোপকথন হচ্ছে আর কি। তো যাই হোক, এরকম নানা রকম কন্ট্যাক্ট জোনে আমরা যখন যাই তখন আমরা নানা রকম অভিজ্ঞতা হয় আর কি। তো সমস্ত অভিজ্ঞতার পরেই বলবো যে ফানো আসলে একবিংশ শতাব্দীতে তাকে অনেক বেশি আমাদের স্মরণ করতে হবে। এবং ফানো, আমি ছোট্ট ওই জর্জ ফ্লয়েডের উদাহরণ দিয়েই বলি, যে যখন একটা মেডিকেল সার্টিফিকেট আসবে, এটা লিখবে হোমিসাইড, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে, এখানে লিখবে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে, অথবা দম স্ট্র্যাঙ্গুলেশন, দম বন্ধ হয়ে মারা গেছেন। কিন্তু আসলে তো উনি মারা গেছেন কেন? মারা গেছেন এটা একটা বর্ণবাদের কারণে। ফলে স্বাস্থ্যের সমস্যাটা শুধুমাত্র স্বাস্থ্যের মধ্যে নাই, স্বাস্থ্যের বাইরে চলে গেছে, এবং বিশ্বব্যাপীও তাই। আপনারা যদি দেখেন, কে মাস্ক পাবে, কে মাস্ক পাবে না, কে ভেন্টিলেটর পাবে, কে ভেন্টিলেটর পাবে না, কে এই যে আনোয়ার খান মডার্ন এইখানে কেন এত বিল আসে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা হঠাৎ করে এত বেসরকারি খাতে চলে যাওয়ার ফলে তার যে চেহারা এবং তার যে লুণ্ঠন লুটপাট, এবং সেখানে অল লাইফ ডাজ নট ম্যাটার, সব জীবন সমান মূল্যবান না, কোনো জীবন বেশি মূল্যবান, কোনো জীবন কম মূল্যবান। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে খুব গভীরভাবে ভাবার সময় এসছে। এবং দিনে দিনে যেটা দেখা যাচ্ছে, আমি বলবো যে আগে যেটা ছিল, আমরা অল্প বয়সে কিছুটা হলেও রোমান্টিক ছিলাম, পৃথিবীটাকে পাল্টে দেওয়ার, সমাজকে পাল্টে দেওয়ার যে আকাঙ্ক্ষাটা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্ষমতা বা ক্ষমতাবানদের সাথে একাত্ম হওয়ার, তাদের সাথে একটা ছবি দিয়ে হলেও ফেসবুকে আমরা ক্ষমতার যেভাবে করে পূজা করি, সেইখান থেকে আমার মনে হয় যে সমাজে যে একটা পারভার্টেড ডিজায়ার তৈরি হয়েছে, এটা গভীরভাবে ভেবে দেখার সময় আছে, সেই মনোবিশ্লেষণের খুব জরুরি দরকার আছে। এবং সেখান থেকে বেরিয়ে আসাটা যে কেন জরুরি, নিজের মনুষ্যত্বকে আবার আমি বলবো যে নতুনভাবে ঘোষণা দেওয়ার জন্যই আর কি, যে আমরা মানুষ হিসাবে আর কি বলে নিজেদেরকেই নিজে খারিজ করে দিচ্ছি। তো সেই বোঝা পড়ার জন্য আমি মনে করি যে ফ্রান্স ফানো খুব জরুরি, এবং ফ্রান্স ফানোকে অনেক বেশি আমি বলবো যে আপন মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ বিধান কিছু কচি ভাই। বলার সুযোগ পেলেন না, বলেন হ্যাঁ, আপনি। অবশ্যই স্যার, আপনি মানে আমরা আপনাকে দিয়ে শেষ করতে চাই, তার শেষ মন্তব্য হিসাবে আপনি বলুন, আমরা হয়তো 5, 7, 8 মিনিট বলে আমরা তারপর শেষ করে দেবো। আচ্ছা, ফানুর কাছ থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে এই, যে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি আমেরিকার গৃহযুদ্ধের আগে মার্তিনিকের মতো দ্বীপগুলিতে, যেগুলি আগে উপনিবেশ ছিল, তখনও উপনিবেশ কিন্তু দাসপ্রথা ছিল, সেটা তখন বিলুপ্ত হয়েছে। ইংল্যান্ড দাসপ্রথা বিলুপ্ত করেছে এবং ঊনবিংশ শতাব্দীর শুরুতে, এবং ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি ফরাসিরও দাসপ্রথা বিলুপ্ত করেছে। কিন্তু দাসদেরকে মুক্তি হয়েছে? হয়নি। তারা এক ধরনের, আমরা বলে, বর্গা চাষিতে পরিণত হয়েছে। আমেরিকাতেও তাই, মার্তিনিকেও তাই। সেখান থেকে ফানো বলছেন, এই যে 1960-এ তিনি যে বইটা যখন লিখছেন, র্যাচেট অফ দ্য আর্থ, যে তোমরা এখন ফ্রান্সের হাত থেকে, পর্তুগালের হাত থেকে, তোমরা এখন নেদারল্যান্ডসের হাত থেকে, ইংল্যান্ডের হাত থেকে মুক্ত হচ্ছে বটে, কিন্তু তোমাদের মুক্তি হবে না যদি না তোমরা এই কাজগুলি করো। এটা হচ্ছে তার বার্তা। এখন আমরা বলতে পারছি না। আমার খুব মজা লাগছে যে কি, আমরা যে একজনের বলছি, কোচি খুব ভালো করে বললো, এই যে আমরা গ্লোবালাইজেশন বলছি, এটা এক ধরনের উপনিবেশবাদ। এই যে নিউ লিবারালিজমকে এই যে অনুবাদ করতে পারছি না, নব্য উদারতাবাদ, এটাই প্রমাণ যে আমরা বাংলাও জানি না, ইংরেজিও জানি না। আশ্চর্য লাগে, আমাদের সাংবাদিক সমাজ এটা নব্য উদারতাবাদ করছে। লিবারালিজম মানে উদারতাবাদ কে বলেছে আপনাকে? অপূর্ব ব্যাপার। লিবার্টি মানে তো স্বাধীনতা, উদারতা নয়। লিবারালিজম মানে হচ্ছে যারা স্বাধীনতা ব্যবসা করে। তো এই যে বুঝতে না পারা, এর প্রমাণ কি? আমরা এখনো পরাধীন যে আছি, এইটাই আমরা জানি না। দাস যে জানে না সে দাস, তার চেয়ে বড় দাস আর কি হইতে পারে? অর্থাৎ যে লোক পরাধীন অথচ জানে না, সে হচ্ছে দ্বিগুণ পরাধীন। আমাদের অবস্থা হচ্ছে তাই। ফানু এইটা আমাদের বলে দিয়েছিলেন। আর অনেকে বলছিলেন ফানু হচ্ছেন মানে পরাধীনতা মুক্তির যুগের দার্শনিক। কথাটা সঠিক আছে, কিন্তু তখন আমরা ইংরেজি উপনিবেশে থাকার কারণে আমরা ফরাসি ভাষা শেখার দরকার বোধ করি না। যে ফানুর নাম আমরা অনেক সময় লিখি ফ্যানন, যেমন আমিনুল ইসলাম ভুইয়া সাহেব প্রতিমন করেছেন বইয়ের নাম ফ্যানন, এখন তিনি শুদ্ধ করে লিখছেন শুধু ফ্যানো। ওইটা আর ফানো করতে পারেন নাই। আমি বোঝাচ্ছি এটা আমাদের পণ্ডিত সমাজের অবস্থা, কিন্তু আমরা যারা অপণ্ডিত, আমাদের অবস্থা কি?
আমরা না ইংরেজিতে, না ফরাসিতে, না বাংলায় তার বই পড়তে পারি। তাহলে আপনার সামনে যদি একজন পরিবেশন করছে, হচ্ছে আপনি খেতে পাচ্ছেন না, জানছেন না, আপনি চিন্তা করতে পারছেন না, কিন্তু একজন যদি চিন্তা আপনার সামনে তুলে ধরে, আপনি সেটা বুঝতে অক্ষম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলে আমি শেষ করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে তার বই দেশে এসেছিল। এই দেশে কারা কারা তার বই পড়েছিলেন আমি কোনো পুরোপুরি অনুসন্ধান করি নাই, একজনের বই পেলাম, মূলধারা ৭১ বইয়ের লেখক মহিদুল ইসলাম। তার বইতে দেখা গেল তিনি বলছেন 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করলো তখনও তিনি ঢাকাতে আছেন। তো তিনি, তার পাশের প্রতিবেশী ছিলেন একজন অবাঙালি ভদ্র মহিলা, ইস্পাহানিদের মতো। তো সেই ভদ্র মহিলা সে তাকে ফানোর বইটা দিলেন, আপনারা তো পালিয়ে যাচ্ছেন, এটা পড়েন, এটা কাজে লাগবে। র্যাচেট অফ দি আর্থ। এই যে মূলধারা ৭১-এর পরে যিনি আরেকটা বই প্রকাশ করেছেন, সেই বইতে কথা আছে, আপনারা পড়ে দেখতে পারেন সংলাপে আলোচনার মধ্যে। আর আমি এরপরে স্বাধীনতার পরে দেখেছি আহমদ ছফাকে এটা পড়তে। আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিদ্যা প্রতিষ্ঠানে কেউ এটা নিয়ে আলোচনা করছেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি জিনিসটা বুঝতে না পারলেও একজন বুঝতে পেরেছে, তার সাথে যদি পরিচয় না থাকেন। আর প্রিয়াঙ্কা চৌধুরী একটা বললেন যে ফানো একাই এই কথাটা বলছেন না, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু ফানো যে এরকম বলছেন, একই কথা জাপল ছাত্র বলেছেন, কিন্তু বলার মধ্যে পার্থক্য আছে। ইউরোপের এক ভদ্রলোক আমাদের স্বাধীন করে দেওয়ার জন্য এসে আমাদের উপদেশ দেওয়া এক জিনিস, আর আমি যে ভুক্তভোগী আমার উপদেশ আমাকে দেওয়া অন্য জিনিস। ফানো আমাদেরই একজন, আমি ফানো। সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন না, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় যেন আমি লেনিন। আমারও মনে হয় যে ফানোর সাথে ওই জায়গাতেই আমি একাত্ম বোধ করি, যে যে কথাটি আমার বলা দরকার তিনি আমার 60 বছর আগে বলেছেন। এটাই হচ্ছে আমার সার্থকতা। আমাদের তিনি যা বলেছেন সেটা আমার প্রাণে অনুরণন তুলেছে কি জন্যেই, আমরা নামমাত্র স্বাধীন হয়েছি, আসলে আমরা এখনো পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হইনি। কি ভাষায়, কি সংস্কৃতিতে, কি ক্ষমতায়। তো অথচ আমাদেরকে করে হচ্ছে ওই যে দাসদের যেমন মুক্তি দেওয়া হয়েছিল, তুমি এখন স্বাধীন, কিন্তু ভাগ চাষ করে খাও গিয়ে, অথচ তুমি তো ভূমিহীন, তাহলে কি করবে? সে শহরের কারখানায় সেটাকে চাকরি করতে হবে। এইটুকু ফানো বুঝেছিলেন যে দাসদেরকে নামমাত্র মুক্তি দেওয়া হয়েছে, দাস নিজের স্বাধীনতা নিজে অর্জন করেনি, সে স্বাধীনতার মূল্য নেই। বাংলাদেশে আমরা দ্বিবিধভাবে পরাজিত হয়েছি। আমরা নিজেরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি 1971 সনে। আমি মনে করেছিলাম যে এইবার আমাদের স্বাধীনতা ঠেকিয়ে রাখার আর কোনো ক্ষমতা নাই, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ফসল অপরে আত্মসাৎ করেছে। কিন্তু তাই বলে আমাদের আত্মত্যাগ ভৃতে যেতে পারে না। এইটাই হচ্ছে আহমদ ছফার অলাহত চক্র উপন্যাসের মূল কথা। বিধান শুরু থেকে এটা উদ্ধৃত করে ভালো করেছেন কবি আলাওলের পদ্মাবতী নামক যে কাব্যগ্রন্থ, যেটা তিনি ৭ম শতাব্দীতে অনুবাদ করেছিলেন 1760-এর দিকে, মানে 1660-এর দিকে। সেটাতে কি আছে এই কথাটা আছে, অলাহত চক্র মধ্যে প্রেমের অঙ্কুর, রূপ রস বাক্য যোগে সৃজিল প্রচুর। কাজেই অলাহত চক্রকে আমরা চলিত ভাষা অলাহত চক্র বলি। এর মানে হচ্ছে সার্কেল অফ ফায়ার বা সার্কেল অফ ডিজায়ার, বাসনার রথচক্র বলা যেতে পারে। আমরা বলছি কি আমাদের এই উচ্চ শ্রেণীর রথচক্রের বাসনার মধ্যে আমাদের স্বাধীনতা বিসর্জন দেওয়া হয়েছে। এটাই আহমদ ছফা বলতে চেয়েছিলেন, যে আমাদের দেশ স্বাধীনতার সংগ্রামে আমাদের নেতৃত্ব আমাদের সাথে বেইমানি করেছেন, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই। ফানুর কাছ থেকে এটাই আমাদের শিক্ষা। ধন্যবাদ। ধন্যবাদ সলিমুল্লাহ খান, জহুরুল ইসলাম কোচি, প্রিয়াঙ্কা চৌধুরী এবং আজিজুল রাসেল। আমরা প্রায় 2 ঘন্টাই আলাপ করেছি। আমি এই অনুষ্ঠান শেষ করতে চাই ফানোর কথা দিয়ে, যে হে আমার শরীর, আমি যেন সর্বদা প্রশ্ন করে যেতে পারি। এই চাওয়াটা ফানোর, তবে আমি চাই ব্যক্তিগতভাবে এই চাওয়া যেন আমাদের সবারই হয়। বিনা প্রশ্নে তো কোনো কিছুকে আসলে গ্রহণ করা ঠিক নয়। আর পরিশেষে বলতে চাই, 2 দিন পর 20 জুলাই ফানুর 95তম জন্মদিন। গুরুত্বপূর্ণ এই দার্শনিকের জন্মদিনকে সামনে রেখে আমাদের এই আয়োজনে যারা যুক্ত হয়েছেন, যারা মন্তব্য করেছেন, এতক্ষণ থেকেছেন এবং দেখেছেন, তাদের সবাইকেই অনেক ধন্যবাদ। শিগগিরই আমরা অলাপ চক্র এই আয়োজনটিতে ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আবার দেখা হবে। সবাইকে মনে করিয়ে দেওয়া যায়, বিধান একটু মনে করিয়ে দেই, আগামী 28শে জুলাই, আজকে তো 18 জুলাই, 10 দিন পরে আহমদ ছফার মৃত্যুবার্ষিকী, 19 বছর। আশা করি আপনি সে উপলক্ষে একটু অনুষ্ঠান করবেন। হ্যাঁ, 25 জুলাই আমরা সেটা অনুষ্ঠান করতে যাচ্ছি। এটা আগাম জানিয়ে দেওয়া, এবং আমি জানাতাম পরে আবার। ধন্যবাদ স্যার আমার মনে করিয়ে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি।